আয়াজের কথা শুনে রোদেলার বুক কেঁপে উঠল। চট করে তাকালো আয়াজের চোখের দিকে, তারপর আয়াজকে ছেড়ে দিল। আয়াজের ঠোঁটের কোণে মুচকি হাসি। ডোজে কাজ হয়েছে মনে মনে বুঝতে পারছে। রোদেলার কান্না থেমে গেছে। রোদেলা অবাক হয়ে ভাবছে, এই লোকটা এমন ঠোঁটকাটা কেন? নির্লজ্জের মতো কথা বলে, একটু লজ্জা নেই? তারপর একটু দূরে সরে দাঁড়ালো। আয়াজ আর মুখ ফুটে কিছু বলল না। চোখ ঘুরিয়ে তাকালো, দেখলো আয়ান হেঁটে হেঁটে আসছে, তাই ব্যাপারটাকে এখানে স্টপ রাখলো। আয়ানের উদ্দেশ্যে আয়াজ বলল, বাবা, ক্লাস কবে থেকে শুরু তোমার? আয়ান জানালো আগামী রবিবার। আয়াজ দেখলো আজ বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন আছে, হয়তো রবিবার দেখে যেতে পারবেন না। মনে মনে আফসোস করলো। ড্রাইভারের সাথে সুন্দর করে প্রতিদিন স্কুলে যাবে এবং আসবে। তুমি যেহেতু বাংলাদেশের কিছুই চেনো না, তো একা কোথাও যাবে না। আয়ান হ্যাঁ সূচক মাথা নাড়ল, বলল। আয়াজ মলিন হাসলো, কিছুই বলল না মুখে। ডিনার শেষে ওরা 3 জন বাড়িতে ফিরল রাত 11টায়। আয়ান সবাইকে গুড নাইট জানিয়ে চলে গেল ওর রুমে। আয়াজ এবং রোদেলা হেঁটে হেঁটে আয়াজের রুম পর্যন্ত আসলো। রোদেলার রুমে চলে যাবে এমন সময় আয়াজ রোদেলার হাত ধরল। রোদেলা তাকালো মাথা ঘুরিয়ে আয়াজের দিকে। আয়াজ ধীরে ধীরে হাত ধরে বলল, আজকে কি আমার সাথে থাকবে রোদেলা, প্লিজ? রোদেলা অবাক হয়ে গেল। এমন নয় যে রোদেলা আয়াজের সাথে থাকতে চায় না, এই রুমটা যে রোদেলার খুব পছন্দ। কতবার চেয়েছে রুমটাতে একটু থাকতে, কিন্তু আজ হঠাৎ মুনতাসির সাহেব এমন আকুল স্বরে কেন বলল তার সাথে থাকতে? রোদেলার কেমন যেন ভয় হচ্ছে, সাথে চিন্তাও। রোদেলার মাথা নিচু করে রইল, মুখে কিছু বলল না। আয়াজ রোদেলার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে হাত ধরে রোদেলাকে রুমের ভিতর নিয়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। রোদেলা কেমন যেন কাঁপছে। আয়াজ রোদেলার হাতটা ধরে রেখেছিল, তাই বুঝতে পারলো। বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল। তারপর রোদেলার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আজকে আমার সাথে থাকবে সোনা। শুধু একটু আমার বুকে শুয়ে থাকবে, আর কিছুই না। তোমাকে জড়িয়ে ধরে আজকে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। রোদেলা চট করে তাকালো আয়াজের দিকে। রোদেলার ভয় হচ্ছে, ভীষণ চিন্তা হচ্ছে। আজ কেমন অদ্ভুত লাগছে তার মুনতাসির সাহেবকে। কেমন চিন্তিত মনে হচ্ছে, না জানি কত রাত ধরে ঘুমায় না। কেন এমন হচ্ছে মনে হচ্ছে? হৃদয়ে কেঁপে উঠছে রোদেলার। আর কিছু ভাবতে পারল না রোদেলা। মুনতাসির সাহেবের বুকে আছড়ে পড়ে জড়িয়ে ধরল। আয়াজও শক্ত হাতে বুকের সাথে চেপে ধরল রোদেলাকে। এখন একটু হৃদয় শান্ত লাগছে। এইখানে প্রশান্তি ওর। পৃথিবীর সমস্ত সুখ যেন একটি জায়গায় যখন রোদেলার বুকে মাথা রাখে। মনে হয় কোনো চিন্তা নেই, কোনো ঝামেলা নেই। নিঃস্বর্গ এক সুখ অনুভব করে আয়াজ। আয়াজ চট করে রোদেলাকে কোলে তুলে নিল। তারপর ধীরে ধীরে হেঁটে গেল বিছানার দিকে। রোদেলা আয়াজের গলা 2 হাত দিয়ে পেঁচিয়ে জড়িয়ে রাখলো। বিছানায় আয়াজ বসে রোদেলাকে কোলে নিয়ে বসে পড়ল। রোদেলা আয়াজের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আয়াজ জড়িয়ে ধরে কপালে চুমু খেলো, বলল, ভালোভাবে লেখাপড়া করবে সোনা, ঠিক আছে? তোমাকে অনেক বড় হতে হবে, এবার সব স্বপ্ন পূরণ করতে হবে। আয়াজ ধীরে ধীরে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত স্নেহ, এত ভালোবাসা আদরে গলে গিয়ে ধীরে ধীরে ঘুমিয়ে যেতে লাগলো রোদেলা। কিছুক্ষণ পর দেখলো রোদেলা ঘুমিয়ে গেছে। আয়াজ রোদেলার গালে কপালে ঠোঁটে আলতো করে চুমু খেলো, তারপর ধীরে ধীরে কোল থেকে নিয়ে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণ তাকিয়ে রইল রোদেলার দিকে। হাত দিয়ে মাথার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। তারপর ধীরে ধীরে রোদেলাকে টেনে এনে নিজের বুকে নিজের সাথে মিশিয়ে শুয়ে থাকলো। এ যেন প্রশান্তির ঘুম। কতদিন কত রাত অপেক্ষা করেছে এমন একটা ঘুমের জন্য। না জানে আরো কতকাল অপেক্ষা করতে হবে। যদি আজকে পৃথিবীতেও আয়াজের শেষ দিন হয়, তারপরে খুশি খুশি মরতে পারবে আয়াজ রোদেলাকে বুকে নিয়ে। আয়াজ রোদেলাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো সকাল 6টায়। ঘুম থেকে উঠে আজ জগিংয়ে যায়নি আয়াজ। ঘুমিয়ে আছে রোদেলা, তাই রোদেলাকে বুকে নিয়ে শুয়ে থাকবে যতক্ষণ রোদেলার ঘুম না ভাঙে। রোদেলার ঘুম ভাঙলো সকাল 8:30টায়। উঠে দেখলো আয়াজের বুকে ঘুমিয়ে আছে রোদেলার। প্রথমে একটু লজ্জা লাগলো, তারপর দেখলো আয়াজ ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথা নিচু করে ফেললো রোদেলা। আয়াজ রোদেলা থুতনি ধরে মুখটা উঁচু করে তারপর বলল, গুড মর্নিং। বলেই কপালে একটা চুমু এঁকে দিল। রোদেলা আরও লজ্জায় আয়াজের বুকে গুটিয়ে গেল। আয়াজ অনেক ভালোবাসা ভরা দৃষ্টিতে রোদেলার লজ্জা ভরা মুখটি দেখলো। মনে মনে ভাবলো, এমন সকাল দেখার জন্য 1000বার আয়াজ মরতেও রাজি। আয়াজ রোদেলাকে বুকে চেপে ধরলো, তারপর আরও কিছুক্ষণ শুয়ে থাকলো। আয়াজ মনে মনে ভাবতে লাগলো, আজকেই শেষ দিন। রোদেলা, যতটুকু পারো আমার মধ্যে মিশে যাও। তারপরে এভাবে একজন আরেকজনকে কবে পাবো তার কোনো ঠিক নেই। আয়াজ ঠিক করেছে আজ শিহাবকে সব জানিয়ে দিবে। আয়াজের টিকিট কনফার্ম রাত 12টায়। যা করার আজকে সারাদিনের মধ্যে করতে হবে। ব্যবসায়িক কাজকর্ম সব এই কয়েকদিনে গুছিয়ে ফেলেছে। রোদেলা এবং আয়ানের জন্য ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে টাকা রেখে গিয়েছে, যার থেকে মান্থলি টাকা ওদের কাছে চলে আসবে। যেহেতু যাওয়ার সময় শিহাবকে সবকিছু বলে যাবে, তাই যতই শিহাবের কাছে থাকুক রোদেলা এবং আয়ান আয়াজের স্ত্রী এবং সন্তান এবং ওর আমানত। তাই ওদের যাবতীয় ভরণ পোষণের ব্যবস্থা আয়াজ নিজে থেকে করতে চায়। রোদেলা ও আয়ান মাঝে মধ্যে বাড়িতে এসে থাকবে। রোদেলার জন্য একটা চিঠি লিখে রেখেছে আয়াজ, যা যাওয়ার পর রোদেলার হাতে পৌঁছে যাবে। আয়ানের জন্য আছে একটা চিঠি, সেটাও আয়ানের হাতে পৌঁছে যাবে। শিহাবের সাথে সরাসরি কথা বলবে আয়াজ।
সেখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে। লাগেজ গোছানো হয়ে গিয়েছে আয়াজের, যা রোদেলা কিছুই জানে না। যাওয়ার সময় রোদেলার সাথে দেখা করবে না আয়াজ, দেখা করলে আর যেতে পারবে না। ছোট্ট পরিটাকে বুকে নিয়ে শুয়ে মনে মনে কথাগুলো ভাবছিল আয়াজ। তারপর রোদেলার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আমাকে ভুলে যাও না সোনা আমার, তুমি ছাড়া যে আমি আসলে অসহায়। তুমি যদি আমাকে ভুলে যাও আমি জীবিত থেকে মরে যাব। পুরো দুনিয়া আমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার হৃদয়টা অশান্ত সাগরের মতো হয়ে যাবে। এক একটা ঢেউয়ের আঘাতে ভেঙে ছুটে যাবে আশেপাশের সব কিছু। আমার পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে যদি তুমি আমার না হও। আগুন জ্বালিয়ে দেবো সব কিছুতে রোদেলা, নিজেও ধ্বংস হয়ে যাব, সব কিছু ধ্বংস করে দেব। আজ সারাদিন রোদেলা ও আয়ানের সাথে কাটাবে আয়াজ, তাই অফিসে সব কাজ আগে থেকে শেষ করে রেখেছিল। শুধু সন্ধ্যার দিকে শিহাবের সাথে কথা বলার জন্য যাবে, তখনই একেবারে বের হয়ে যাবে আয়াজ, তাই সারাদিন আর বাসা থেকে বের হবে না। এদিকে রোদেলা অনেক খুশি, আজ অনেকদিন পর আয়াজ তাদের সাথে সময় কাটাবে। তাই ঘুম থেকে উঠে দেরি না করে রোদেলা নতুন নতুন নাস্তা বানানো শিখেছে, সেটি প্রস্তুত করার জন্য রান্নাঘরে গেল। রোদেলা স্যান্ডউইচ বানানো শিখেছে এবং মিল্কশেক বানাবে, এই জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে চুল গুছিয়ে নিচ্ছিল। এমন সময় আয়াজ এসে পেছন থেকে জড়িয়ে ধরল রোদেলাকে। রোদেলা হঠাৎ আয়াজের স্পর্শে শিহরিত হলো। আয়াজ রোদেলার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, তুমি একা পারবে না, সরো, আমি করে দিচ্ছি। আমি পারবো। না, যতক্ষণ আমি আছি তোমার এই সুন্দর হাত দুটো নষ্ট করতে হবে না রান্না করে। বলেই আয়াজ সবজি এবং চিকেন কাটা শুরু করলো। রোদেলা পাশে দাঁড়িয়ে এইসব কাটাকুটি দেখছে। আয়াজ বলল, ফ্রিজ থেকে দুধ বের করো, ব্যানানা বের করো। রোদেলা কথা মতো ফ্রিজ থেকে দুধ এবং বানানা বের করলো। তারপর আবার আয়াজের পিছনে এসে দাঁড়ালো। আমি কেন কোনো সাহায্য করতে পারি? আমি না, আপনি শুধু আমার সাথে দাঁড়িয়ে থাকবেন, এটাই সব থেকে বড় সাহায্য হবে ম্যাডাম। ব্রেকফাস্ট শেষে ক্যারাম খেলতে বসলো ওরা তিনজন। আয়াজ জানে আয়াজ রাতে চলে যাবে, তাই এত কিছুর আয়োজন। রোদেলা এবং আয়ান চোখাচোখি করলো। কেন যেন ওদের সন্দেহ হচ্ছে, কিন্তু তেমন কিছুই আচরণে বুঝতে পারছে না। খেলায় মনোযোগ দাও। দুই বিচ্ছু কি করছো? দুজন দুজনের দিকে তাকিয়ে কোনো বুদ্ধি পাকাচ্ছ না তো? দুজন ভ্যাপাচাকা খেয়ে গেল। আয়ান বলে উঠল, না না, কোনো বুদ্ধি করছি না, আমরা দুজন নাকি সারাদিন বুদ্ধি করে। খবরদার মিথ্যে অপবাদ দেবেন না একদম আমাদের মা ছেলেদেরকে। আঙ্গুল তুলে শাসিয়ে বলল রোদেলা। আয়াজ রোদেলার দিকে তাকিয়ে মনে মনে বলল, চোরের মায়ের বড় গলা। এভাবে সময় পেরিয়ে দুপুর। আস্তে আস্তে সময় পার হয়ে যাচ্ছে। বাড়ির কেয়ারটেকাররা রান্না করেছে। দুপুরে ওরা তিনজন একসাথে খেলো। খেয়ে আয়ান একটু ঘুমোতে যাবে, তার আগে আয়াজ বলল, আয়ান, আমার রুমে এসো। রোদেলা, তুমিও। দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মনে মনে ভাবলো, আজকে বাবার কি হয়েছে, এমন করছে কেন? রোদেলা ভাবলো নিশ্চয়ই মনের ভিতর কিছু পাকাচ্ছে অসভ্য চরিত্রহীন লোকটা। কিন্তু কি ভাবতে ভাবতে আয়াজের রুমের কাছে এসে দাঁড়ালো আয়ান ও রোদেলা। দরজা একটু চাপানো ছিল, ভিতর থেকে আওয়াজ আসলো কামিন। দুজনে ধীরে ধীরে ভিতরে ঢুকলো। গিয়ে দেখলো আয়াজ বিছানার মাঝখানে বসে আছে। দুজনের চক্ষু চড়ক গাছ। বিছানায় বসে ওদের কেন ডাকছে? তখন আয়াজ হাতের ইশারায় দুজনকে ডেকে দুই পাশে বসতে বলল। তারপর বলল, আজকে আমরা তিনজন একসাথে ঘুমাবো, কেমন? আয়াজের কথা শুনে রোদেলার ভিতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। মুনতাসির সাহেব আজ অদ্ভুত সব আচরণ করছে, যা কখনো করেননি। কেন এমন করছে ভাবতে ভাবতে আয়াজের পাশে গিয়ে বসলো রোদেলার সাথে আয়ানও। প্রায় 2 ঘন্টা হলো তিনজন শুয়ে আছে। রোদেলা আয়াজের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে এবং আয়ান আয়াজের হাত ধরে শুয়ে আছে। আয়াজ মুগ্ধ নয়নে দৃশ্যটি দেখছে। একবার রোদেলাকে দেখছে, আরেকবার আয়ানকে দেখছে। একবার আয়ানের হাত ধরে চুমু খাচ্ছে, আরেকবার রোদেলার মাথায় চুমু খাচ্ছে। আয়াজের চোখ বেয়ে প্রথম মনে হলো জল গড়িয়ে পড়ছে। আয়াজ সন্তর্পণে এক হাত দিয়ে চোখের পানি মুছে ধীরে ধীরে দুজনকে সরিয়ে উঠে বসলো। চেয়ার টেনে টেবিলে বসলো। তারপর দুজনের দিকে তাকালো। মুচকি এসে একটা প্যাড নিল। দুজনের উদ্দেশ্যে চিঠি লিখবে তাই। চিঠি লেখা শেষ। এখন শিহাবের জন্য একটা চিঠি লিখবে। যদিও শিহাবের সাথে সরাসরি কথা বলবে, তারপরেও যাবার আগে বন্ধুর জন্য একটা চিঠি লিখে রেখে যাবে, যা আয়াজ কখনো মুখ খুলে সরাসরি বলতে পারবে না। সেই কথাগুলোই কাগজে লিখে রেখে যেতে চায় বন্ধুর জন্যে। চিঠি লেখা শেষ হলে দেখলো 6:30 বাজে। আয়াজ দেখলো রোদেলা ও আয়ান বেঘর হয়ে ঘুমোচ্ছে। আয়াজ ওদের আর ডাকলো না, চুপচাপ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। বের হতে হতে 7টা। একবার রোদেলা আয়ানের দিকে তাকালো। যদি ওদের জাগিয়ে তুলে তারপরে যেত, আয়াজ কখনো যেতে পারতো না। আজ ধীর পায়ে হেঁটে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়ানের জন্য লেখা চিঠিটা আয়ানের বালিশের নিচে রেখে আয়ানের মাথায় চুমু এঁকে বলল, ভালো থেকো আমার পাপ্পা। পাপা সব সময় তোমাদেরকে খেয়াল রাখবে, আর মায়ের যত্ন নিও। মায়ের খেয়াল রেখো। আমি তোমার হাতে রোদেলার দায়িত্ব দিয়ে গেলাম। তোমার কি কি করতে হবে তুমি সব জানো। তুমি আমার সাহসী এবং বুঝদার বাচ্চা। তারপরও চিঠিতে সব লিখে গিয়েছি, পরে সেভাবেই চলবে, যেভাবে আমি চাই, কেমন? তারপর আবার ছেলের কপালে চুমু আঁকলো।
তা এরপর ঘুরে এগিয়ে আসলো রোদেলার দিকে। রোদেলার দিকে তাকিয়ে চোখ দিয়ে গড়গড় করে অঝরে ধারায় পানি পড়ছে। আয়াজ এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারছে না। আয়াজ ধীরে ধীরে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিগুলো মুছলো। তারপর হাঁটু ভেঙে বসে ঝুঁকে এসে রোদেলার কপালে গালে থুতনিতে ঠোঁটে আলতো করে চুমু খেলো। তারপর ফিসফিস করে বলল, গুড বাই সোনা আমার, তোমাকে আমি অনেক মিস করব। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ আমার মৃত্যুর অপমান হবে। তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমাকে রেখে যাচ্ছি, কিন্তু সেরে যাচ্ছি না। তখন থেমে আবারও বলা শুরু করলো, আমাকে ভুলে যেও না প্লিজ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমাকে ভুল বোঝো না। তুমি জানো আমি যা করছি আর সব তোমার, আমার এবং আয়নের একটি সুন্দর ভবিষ্যতের জন্য। রোদেলার নরম তুলতুলে হাত দুটো আয়াজের শক্ত হাতের মুঠোয় নিয়ে গভীরভাবে চুম্বন করলো। হাত দিয়ে রোদেলার চুলগুলো ঠিক করে রোদেলার কপালে চুমু খেলো। তারপর ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হয়ে গেল আয়াজ। আয়াজের কেবিনে আয়াজের জন্য অপেক্ষা করছে শিহাব। আয়াজ কল করে জানিয়েছিল 8টার দিকে ওর সাথে জরুরি কিছু কথা আছে, তাই যেন অফিসে ওয়েট করে সবাই চলে যাবার পর। সেই অনুযায়ী শিহাব আয়াজের জন্য অপেক্ষা করছে। আয়াজ আজকাল কেমন যেন বিহেভিয়ার করছে। শিহাবের সন্দেহ হয় আয়াজের আচরণে কিছু একটা হয়েছে ওর, না হলে ওর এমন করার কথা নয়। কিছু একটা আছে যা আয়াজ শিহাবের থেকে লুকাচ্ছে। শিহাব তা অনুধাবন করতে পারে। এই ভাবনা চিন্তার মধ্যে দরজায় শব্দ পেল। তাকিয়ে দেখলো আয়াজ কেবিনে ঢুকছে। দরজা খুলে আয়াজ ভেতরে ঢুকতেই শিহাবের দিকে চোখ পড়ল। বুকের ভিতর ওর মোচড় দিয়ে উঠল। কিছু একটা নিঃশেষ হওয়ার আগাম বার্তা দিচ্ছে যেন। আয়াজ ধীরে ধীরে এসে শিহাবের মুখোমুখি হয়ে বসলো। শিহাব একদৃষ্টিতে চেয়ে আছে আয়াজের মুখের দিকে। 2 দিন আগেই তো দেখা হলো। 2 দিনের চেহারার রং এমন পাল্টে গেছে, না জানি কি হয়েছে। কিছু বলছেও না। ভাবতে লাগলো শিহাব। আয়াজ তার সেক্রেটারিকে কল করে ডাকলো। সেক্রেটারি আসতেই বলল, এটাই হুসকি গো। শিহাব অবাক হয়ে গেল। অফিসে বসে আয়াজ আজ পর্যন্ত কখনো ড্রিঙ্ক করেনি, তবে আজ কি এমন হলো, কি এমন বলবে শিহাব যে বলার জন্য আয়াজের উইস্কি কনজিউম করতে হবে? শিহাব কিছুই বুঝে উঠতে পারছে না। চুপচাপ তাকিয়ে রইল আয়াজের দিকে। উইস্কির বোতল এবং 2টো সার্ভিং গ্লাস এবং আইস কিউব দিয়ে চলে গেল সেক্রেটারি। আয়াজ নিজে নিজে সার্ভ করছে, শিহাবকে দিল এবং নিজে উইস্কি একবারে পান করলো। কি ব্যাপার? কি হয়েছে তোর? এভাবে গিলছিস কেন? বল আমাকে, কি সমস্যা? চিন্তিত কণ্ঠে জানতে চাইল শিহাব। আয়াজ চোখ তুলে তাকালো শিহাবের দিকে। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, যে কোনো মুহূর্তে মনে হয় রক্ত গড়িয়ে পড়বে। শিহাব আয়াজকে চিনতে পারছে না। এই কোন আয়াজ? এ কি অবস্থা ওর? কি এমন হয়েছে যে আমাকে বলতে পারছে না? ভাবতে লাগলো শিহাব। শিহাব আবারও বলল, কি হয়েছে আমাকে বল প্লিজ। অপরাধ করেছি, ভীষণ অপরাধ করেছি। দুনিয়ার সবার কাছ থেকে শুদ্ধ মানুষ হলেও তার কাছে বড় অপরাধী হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দে। একদমে কথাগুলো বলল আয়াজ। শিহাব যেন নিজের চোখকে বা কানকে বিশ্বাস করতে পারছে না। শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞাসা করলো, অপরাধ করেছিস তুই? কি অপরাধ করেছিস? আমার কাছে তোর কিসের অপরাধ থাকতে পারে? শিহাব একটু থেমে আবারও বলল, কি হয়েছে আমাকে বল প্লিজ। আমার কাছে তোর কোনো অপরাধ থাকতে পারে না। তোকে আমি একদিন বলেছি, তোর প্রত্যেকটা কাজের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তুই জেনে বুঝে কোনো অন্যায় অপরাধ কারো সাথে করতেও পারবি না, আমার সাথে তো নয়ই। করেছি শিহাব, আমাকে ক্ষমা করে দে। পৃথিবীর অন্য কারোর সাথে আমি কোনো অন্যায় অপরাধ অবিচার করিনি, কিন্তু এই প্রত্যেকটা অপরাধ আমি তোর সাথে করেছি। কিন্তু কিন্তু আমি তোর জন্য অনুতপ্ত নই, বরং এই অপরাধ আমি বারবার করব, 1000বার করব। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই অপরাধ আমি করে যাব। শিহাব একগাল হাসলো কষ্টের মধ্যেও। আয়াজকে দেখে ওর অনেক কষ্ট হচ্ছে। তারপরও বলল, অপরাধ করেছিস, আবার এই অপরাধ বারবার করবি? এমন কি অপরাধ বল আমি শুনি। আয়াজের উদ্দেশ্যে কথাগুলো বলল শিহাব। আয়াজ অত্যন্ত করুণ সুরে শিহাবের দিকে তাকিয়ে বলল, একবার আমাকে জড়িয়ে ধরবি, শেষবারের মতো। হয়তো এই সময় সুযোগ আর কখনো নাও হতে পারে। শেষবারের মতো বন্ধু হিসেবে তোকে একটু জড়িয়ে ধরতে চাই আমি। বলেই উত্তরের অপেক্ষা না করে শিহাবকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। শিহাব পাথর হয়ে গেল। এ কি অবস্থা আয়াজের? শিহাব কোনো কিছু হিসাব মিলাতে পারছে না। কি এমন অপরাধ থাকতে পারে যার জন্য ওর এত আত্মগ্লানি আয়াজের? আয়াজ শিহাবকে জড়িয়ে ধরা অবস্থায় খুব ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বলল, রোদেলাকে আমাকে দিয়ে দে শিহাব, রোদেলাকে আমার চাই। শিহাব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সাথে সাথে ও প্রশ্ন করলো, কি কি বলতে চাইলি? রোদেলা কি? আয়াজ এবার শিহাবকে ছেড়ে মুখোমুখি দাঁড়ালো। চোখের দিকে তাকিয়ে বলল, রোদেলাকে আমার চাই, রোদেলাকে আমাকে ভিক্ষা দে। শিহাব কোনো কিছু না বুঝে উত্তর দিল, ও তো তোর বাড়িতেই,
আর কিভাবে দিব? আয়াজ এবার শুকনো ঢোক গিলল, তারপর ধীরে ধীরে স্পষ্ট আওয়াজে বলল। রোদেলা আমার স্ত্রীকে আমি তোর কাছ থেকে চাইছি শিহাব। শিহাবের মাথায় যেন সপ্তম আসমান ভেঙে পড়ল। একই শুনল, নিজের কানকে নিজেই পরিষ্কার করে আবারও জিজ্ঞাসা করলো। কি বললি? রোদেলা তোর কি? আয়াজ শক্তপোক্ত স্বরে বলল। রোদেলা আমার স্ত্রী, আইনত শরীর মোতাবেক রোদেলা আমার স্ত্রী। রোদেলার সাথে আমার বিয়ে হয়েছে। শিহাব কথাটা শুনে সহ্য করতে না পেরে সাথে সাথে আয়াজকে একটা কষে ঘুষি মারলো। আবার মারার জন্য হাত তুলে আয়াজের দিকে তাকিয়ে রইল, কেন যেন আর মারতে পারছে না। আয়াজ শিহাবের দিকে তাকিয়ে আছে চলো চলো নয়নে। শিহাব তারপর নিজের হাতে ব্যথা পেয়ে হাত ঝাড়া দিয়ে বলল। ইট ওয়াজ এ ভেরি ব্যাড জোক, ভেরি ব্যাড জোক। আয়াজের ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে গেল। আঙ্গুল দিয়ে রক্ত মুছতে মুছতে শিহাবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই এম ফাকিং সিরিয়াস। শিহাব আর দাঁড়িয়ে থাকতে পারলো না, চুপচাপ সোফায় বসে পড়ল। একদম নিশ্চুপ হয়ে গেছে শিহাব, শুধু আয়াজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াজ এবার প্রথম থেকেই বলতে শুরু করলো, কিভাবে রোদেলা ওর কাছে এসেছে, কিভাবে ভালোবাসার কথা জানিয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে শিহাব ধীরে ধীরে এই সম্পর্কে জড়িয়ে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং শিহাবকে খুলে বলল। শিহাব চুপচাপ শুধু শুনলো, কোনো রিয়াকশন নেই। আমার কথা একবারও মনে হয়নি এই ক্লাস করার আগে? জানতে চাইলো শিহাব। হয়েছে, শুধু তোর কথা মনে হয়েছে। ইউনো আই এম ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট ওয়ার্ল্ড। পৃথিবীর কারো ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, শুধু তুই কি বলবি, তুই কি ভাববি, এই অপরাধবোধ নিয়ে আমি আর বেঁচে থাকতে পারছিলাম না। কিন্তু যেদিন তুই বললি পৃথিবীর শেষ মেয়েও যদি হয়, যাকে তুই আমার কাছে এনে দেবে আমার ভালোর জন্য, আমাকে একটু সুখী করার জন্য, যাকে আমি ভালোবাসি তাকে তুই সর্ব অবস্থায় মেনে নিবি, কথা দিয়েছিলি মনে আছে? সেদিনই আমি ডিসিশন নিয়েছি আমি বিয়েটা নিয়ে সিরিয়াস হব। তাই বলে আমি আমার মেয়ে তো বলিনি আয়াজ। রোদেলা ছোট্ট, ও ভালোবাসার কি বোঝে? কতই বা বয়স ওর। তুই কিভাবে পারলি এটা করতে? ও বড় হয়ে কি তোকে ভালোবাসবে? বাবা হয়ে আমি কিভাবে তোর হাতে তুলে দিই? তুই ওর থেকে কত বড় বিবাহিত ডিভোর্সি, তোর একটা 12 বছরের ছেলে আছে। কিছুক্ষণ থেমে শিহাব আবারও বলল। রোদেলা আমার কলিজার টুকরা আয়াজ, তুই কিভাবে আমার কলিজায় হাত দিলি? তোর মেয়ে আমার হার্ট, লিভার, কলিজা সব। ঠিক আছে, আমি বলেছিলাম পৃথিবীর শেষ মেয়েটিও যদি হয় তাকে আমি তোর কাছে এনে দিব, কিন্তু আমি তো রোদেলার কথা ভাবিনি সেই সময়ের মধ্যে। আয়াজ কি করব এখন আমি? আমার মেয়ে যে তোর ব্যাপারে সিরিয়াস, এখন আমি কি করব বল? আবেগান্বিত হয়ে কথাগুলো বলল শিহাব। আয়াজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আমাকে দিয়ে শিহাব, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কান্নারত অবস্থায় কথাগুলো বলল আয়াজ। শিহাব তাকিয়ে রইল আয়াজের দিকে। শিহাব উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে আয়াজের কাঁধে হাত দিয়ে বলল। তুই রোদেলাকে বোঝা, বল এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তুই ওকে ছেড়ে দে, তুই বোঝালে ও বুঝবে। আমার মেয়ে বড্ড অবুঝ আয়াজ, ওকে তুই বোঝা। আয়াজ শিহাবের চোখের দিকে তাকিয়ে বলল। অসম্ভব, রোদেলাকে আমি ছাড়তে পারবো না। তুই বললে আজকে আমি এক্ষুনি হাসতে হাসতে মরে যেতে পারবো। আমার মৃত্যুর পর আমার ছেলেকে তুই দেখে রাখবি, তা আমি জানি, কিন্তু জীবিত অবস্থায় আমি রোদেলাকে ছাড়া থাকতে পারবো না। রোদেলা আমার নিঃশ্বাস, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমি রোদেলাকে ছাড়তে পারবো না। কথাগুলো একদমই বলতে লাগলো আয়াজ। শিহাব স্তব্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। এ কোন আয়াজকে দেখছে? এ কেমন অনুনয় বিনয়? আয়াজ তো কখনো কারো কাছে নত করে এরকম অনুনয় বিনয় করে না। রোদেলার জন্য কেন করছে? এ যে অসম্ভব। রোদেলা কখনো আয়াজের হতে পারে না, এটা কখনো শিহাব মেনে নিবে না। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, সবাইকে কিভাবে বোঝাবে? বাবা হয়ে কিভাবে আগুনে ঝাঁপ দিতে বলবে রোদেলাকে? রোদেলা ছোট, দুদিন পর এই স্বামী সংসার সন্তান, কিছুই তোর ভালো লাগবে না। তখন কি বলবে? তখন তো বলবে, বাবা তুমি আমাকে কেন আটকালে না এই আগুনে ঝাঁপ দেওয়া থেকে? কথাগুলো নিজে নিজে ভাবতে লাগলো শিহাব। আমি ওকে অনেক ভালোবাসি শিহাব, ওকে আমি মাথায় করে রাখবো। প্লিজ বোঝার চেষ্টা কর। আয়ান জীবনে প্রথমবার রোদেলাকে আমার কাছ থেকে চেয়েছে ওর মা হিসাবে। রোদেলাও মেনে নিয়েছে আয়ানকে। রোদেলা আমাদের অনেক ভালোবাসে। শিহাবের উদ্দেশ্যে কথাগুলো বলল আয়াজ। শিহাব জানে আয়াজ মিথ্যা বলার ছেলে নয়। অবশ্যই রোদেলাই ওকে ভালোবাসি আগে বলেছে। হয়তো রোদেলা ওর পিছনে পড়েছিল, হয়তো সত্যি আয়াজ নিজেকে অনেক নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আয়াজ এমন নয়, ও যথেষ্ট সংযত, রোদেলাকেও চেনে।
একবার কিছু ভালো লাগলে তা পেয়েই ছাড়বে। সবকিছু মেনে নিয়েছে শিহাব, কিন্তু তারপরও একটা কিন্তু থেকেই যায়। কিভাবে এই সম্পর্কটা মেনে নিবে শিহাব? বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, সবাইকে কিভাবে বুঝাবে? বুঝতে পারছে না শিহাব, তাই বলে উঠল। রোদেলাকে ভুলে যা। রোদেলা কখনো তোর হবে না। রোদেলা তোকে ভালোবাসি বলেছে, 2 দিন পর ও তোকে ভুলে যাবে, তোকে চাইবে না। শিহাব কিছুক্ষণ থেমে আবারও আয়াজের দিকে তাকিয়ে বলল, আমি কখনোই এই সম্পর্কটাকে মেনে নিব না। তাই তুই রোদেলার থেকে দূরে থাকবি। আর হ্যাঁ, তুই আমি ছাড়া আর কেউ কখনো যেন না জানতে পারে রোদেলা তোর সাথে বিয়ে হয়েছে। আমার বন্ধুত্বের কসম। জানবে না, যতদিন তুই মেনে না নিবি কেউ জানবে না, কিন্তু তোকে মেনে নিতে হবে। কারণ তুই ভালো করে জানিস রোদেলাকে আমি ভালোবাসি, তাই আমি রোদেলাকে ছাড়তে পারবো না। আমি প্রমিস করছি, যতদিন তুই মেনে না নিবি, তুই নিজ থেকে আমাকে আসতে না বলবি, আমি বাংলাদেশে ব্যাক করবো না, রোদেলার সাথে যোগাযোগ রাখবো না। আজ এই মুহূর্তে আমার বাংলাদেশের শেষ দিন। এই মুহূর্তে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব। তুই নিজেই যেদিন ডাকবি আমি সেদিন বাংলাদেশে ব্যাক করবো। আর হ্যাঁ, রোদেলা আমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করি ও আমাকে কখনো ভুলে যাবে না। আর যদি রোদেলা আমাকে ভুলে না যায় তাহলে তুই মেনে নিবি, প্রমিস কর। অসম্ভব। রোদেলা তোকে বেশি দিন মনে রাখবে না। তুই ওর চোখ থেকে দূরে সরে থাকলে মনের আড়াল হয়ে যাবি। আমার মেয়েকে আমি ভালো করে চিনি। তুই কেন অন্য মেয়েকে ভালোবাসলি না? তোকে কেন রোদেলাকে ভালোবাসতে হলো? অন্য কোনো মেয়ে হলে আমি পৃথিবীর এসপার ওসপার করে ফেলতাম ওকে তোর কাছে নিয়ে আসার জন্য। কিন্তু রোদেলাকে কিভাবে বলেই কেঁদে দিল শিহাব। যদি না ভুলে যায়, যদি শেষ পর্যন্ত আমাকেই চায়, তখনও কি মেনে নিবি না? শিহাব আয়াজের চোখের দিকে তাকিয়ে বলল, তুই শুধু রোদেলার সাথে যোগাযোগ রাখবি না, ওর চোখের সামনে থেকে দূরে থাকবি। রোদেলা তোকে মনে রাখবে না, এটা আমি তোকে বলছি। তাই সেদিন কখন আসবে না যেদিন আমার মেনে নিতে হবে। আয়ানের চিন্তা তোকে করতে হবে না। যতদিন বাংলাদেশে আছে আমি দেখে রাখবো। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল শিহাব। শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আয়াজ মনে মনে বলল, রোদেলা আমার ছিল, রোদেলা আমার আছে, আমারই থাকবে। তুই নিজে তোর মেয়েকে আমার হাতে তুলে দিবি, আই প্রমিস। এয়ারপোর্টে বসে আছে আয়াজ ও তার পিএস। স্যার, সব কিছু রেডি। চেক ইনের টাইম হয়ে গেছে। আয়াজ পকেট থেকে একটা চিঠি বের করে পিএস এর হাতে দিয়ে বলল। এটি আমি যাওয়ার পর শিহাবকে দিবে। পিএস জানতে চাইল, স্যার, আজকে দিব বাসে গিয়ে, নাকি আগামীকাল অফিসে দিব? আয়াজ পিএস এর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি যাওয়ার পরে এয়ারপোর্টেই পাবে, ওকে দিয়ে দিও। পিএস অবাক হয়ে তাকালো আয়াজের দিকে, বলল, কি বলছেন স্যার? আপনার বন্ধু এয়ারপোর্টে? আপনার সাথে এখনো দেখা করেনি? আপনি মনে হয় ভুল করছেন স্যার। উনি এখানে থাকলে অবশ্যই আপনার সাথে এসে দেখা করতো। আয়াজ মুচকি হাসলো, তারপর বলল, না, ভুল করিনি, ও এখানেই আছে, আশেপাশে কোথাও আছে। আমি যাওয়ার পর ও তোর কাছে আসবে, আমি কোথায় আছি জানতে চাইবে, আমার অ্যাড্রেস সব কিছু জানতে চাইবে, তখন চিঠিও যেন পায়। কিছুক্ষণ থেমে আয়াজ আবারও বলল, আর শোনো, রোদেলা আসবে আমার কেবিনে মাঝে মধ্যে, ওকে যেন কোনো উপকার অযত্ন করা না হয়। তোমার বসের স্পেশাল গেস্ট, মনে থাকবে? পিএস হাসলো, হেসে বলল, এতটুকু বুঝতে পেরেছি স্যার, উনি আমাদের ম্যাডাম হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার অবর্তমানে উনি সর্বোচ্চ কেয়ারটাই পাবে। আয়াজ কিছুক্ষণ থেমে আবার বলল, আর শোনো, ও কোন কলেজে ভর্তি হয়, ওর ফ্রেন্ডকে, ও কার সাথে মিশে, ঠিকমতো ক্লাস করছে কিনা সব কিছু দেখার জন্য একটি লোক রাখবে। আমার সাথে ওনার ডিরেক্ট যোগাযোগ করিয়ে দেবে। আমি ওনার কাছ থেকে পার্সোনাল সব খোঁজখবর নেব। আর আয়ান কোথায় পড়ছে কি না পড়ছে সব কিছু দেখভাল করবে তুমি। পিএস একটু হেসে তারপর বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ম্যাডামের আশেপাশে যেন কোনো বাজে লোক ঘেঁচতে না পারে, আমি সেটাও দেখব। বলেই সশব্দে হাসলো। আয়াজ মুচকি হাসলো, মুখে না বললেও এটা ওর মনের ভেতর চলছিল। পিএস বলে কথা, সবকিছু বুঝে যায়। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে আয়াজ চেক ইনের জন্য গেল। এদিকে এক কর্নার থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে সবকিছু দেখছিল শিহাব। কি কথা চলছিল সেটা বুঝতে না পারলেও ওর বুকটা ফেটে যাচ্ছে আয়াজকে যেতে দেখে। এটাও কখনো চায়নি, কি থেকে কি হয়ে গেল। আয়াজের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শিহাবের। শিহাব খুব ভালো করে জানে আয়াজ আর ফিরবে না, কারোর সাথে যোগাযোগ করবে না, রোদেলার সাথেও করবে না, এমনকি শিহাবের সাথেও করবে না, শুধু আয়ানের সাথে যোগাযোগ রাখবে। কিন্তু শিহাবের যে কিছুই করার নেই। কিভাবে দিয়ে দিবে রোদেলাকে? সমাজ বলে কথা আছে, পরিবার বলে একটা কথা আছে। মেয়েটা যে ভীষণ ছোট আর অবুঝ। আজ বলছে আয়াজকে ভালো লাগে, কালকে লাগবে না, আজ কষ্ট পাবে, রোদেলা জীবনটা নষ্ট হবে, আয়ান ইমোশনালি জড়িয়ে যাবে।
আজ এই প্রথম রোদেলার প্রতি রাগ হলো শিহাবের। কেন মেয়েটা আয়াজের দিকে হাত বাড়ালো, আর কেনই বা আয়াজ নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। শিহাব ভালো করে জানে এবার আয়াজ আর নিজেকে দমিয়ে রাখতে পারবে না, ভেঙে যাবে ছেলেটা, আর হয়তো নিজের আবেগ ইমোশন নিয়ে উঠে দাঁড়াতে পারবে না, একাকিত্বের জীবন বেছে নিবে। তমা যাওয়ার পর তাও সবার মধ্যে, বন্ধুদের মধ্যে থেকে নিজের দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছিল। এবার আর নিজেকে গুছিয়ে নিতে পারবে না, তাই তো একাকিত্বের জীবন বেছে নিল, এমনকি নিজের ছেলেকেও রেখে গেল। ওর কষ্ট দুঃখের সাথে ছেলেকে জড়াতে চাইল না আর। আয়াজকে যেতে দেখে শিহাবের চোখ দিয়ে অঝরো ধারায় পানি পড়ছে। ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, হাঁটু ভেঙে আসছে, মনে হচ্ছে পৃথিবীটা থমকে গিয়েছে। ওর বুকে কোথাও ব্যথা হচ্ছে কি? বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল শিহাব। প্লেনে ওঠার আগে একবার পিছনে ফিরে তাকালো আয়াজ, পিছনে কেউ নেই। তারপরে মনে হচ্ছে পিছনে সবকিছু রেখে গেল। ওর রোদেলা, ওর ছেলে, ওর বন্ধু শিহাব, শিবরা, আত্মীয় স্বজন, সবাইকে। প্রথমবারও গিয়েছিল তখন এত খারাপ লাগেনি, কিন্তু এবার ওর বুকের ভিতর সব ভেঙে চুরে যাচ্ছে। ওর বুকের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে যখন রোদেলা ঘুম থেকে উঠে ওকে দেখবে না, তখন কি করবে মেয়েটিকে কান্নায় ভেঙে পড়বে, পাগল হয়ে যাবে, শোকে পাথর হয়ে যাবে, আয়াজের উপর অভিমান করবে, কথা কি বলবে না আর আয়াজের সাথে। আয়াজ মাথা তুলে তাকালো আকাশের দিকে, তারপর দীর্ঘশ্বাস ছাড়লো। আয়াজ কিছু ভাবতে পারছে না। শিহাব এয়ারপোর্ট থেকে চলে যাবে এমন সময় আয়াজের পিএসের সাথে ধাক্কা লেগে গেল। আয়াজের পিএস অবাক হয়ে দেখলো আসলেই তো স্যার এখানে। আয়াজ স্যার ভুল কিছু বলেননি, আসসালামু আলাইকুম স্যার। সালাম দিল শিহাবকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আয়াজের পিএস এক মুহূর্ত বিলম্ব না করে সাথে সাথে চিঠিটা বের করে শিহাবের হাতে দিল। শিহাব জানতে চাইলো, কি এটা? স্যার আপনার জন্য রেখে গিয়েছে। শিহাব এক প্রকার পিএস এর হাত থেকে ছিনিয়ে নিল চিঠিটা, নিয়ে সাথে সাথে পিএস এর সামনে খুলতে শুরু করলো। চিঠিটা খোলার পর কি বলে সমাধান করবে জানি না, কি বলে কথা শুরু করবে তাও জানি না। শুধু মনের কথাটা লিখতে যাচ্ছে, যা হয়তো মুখ ফুটে তোর সামনে কখনো বলা হয়নি বা বলার সাহস করতে পারেনি। কবে কখন কথায় কিভাবে শুরু হলো আমি জানি না, কিন্তু বিশ্বাস কর আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যাতে এই সম্পর্কে না জড়াই, কিন্তু আমি পারিনি। আমি ব্যর্থ হয়েছি, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই যে আমি ব্যর্থ হয়েছি। তুই বল, রোদেলার মতো মেয়েকে কি ভালো না বেশি দেখা যায়? এতে কি রোদেলার অপমান হয়ে যায় না? যখন রোদেলার মতো মেয়ে কাউকে ভালোবাসে বলে, দিনের পর দিন ভালোবাসি বলে, কিভাবে ওকে আমি বারবার ফিরিয়ে দিতাম বল? জানি তুই কি বলবি। রোদেলা ছোট, ও বুঝ, আমি তো বুঝতাম, হ্যাঁ আমি বুঝতাম, কিন্তু আমি ভালোবেসে ফেলেছি। আমার ভিতরে কিভাবে এই ভালোবাসার সৃষ্টি হলো আমি জানি না। জীবনে প্রথমবার নিজের জন্য একটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম রে। কিন্তু আমি এতটুকুই জানি, রোদেলা আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে, আমার রক্তের প্রতিটি বিন্দু কণার সাথে মিশে গেছে। ওকে ছাড়া আমি বেঁচে থাকবো এটা ভাবতে আমার বুকের বাতাসটা ব্যথা হচ্ছে, তুই জানিস। কিন্তু এটাই আমার শাস্তি, ওকে ছাড়াই আমার বাঁচতে হচ্ছে। আমার যে একটা ছেলে আছে, ওর জন্য হলেও তো আমাকে বেঁচে থাকতে হবে। হয়তো বন্ধু হিসেবে স্বার্থপর হয়ে গেলাম, বাবা হিসেবে তো আর স্বার্থপর হতে পারছি না, তাই না? যদি পারতাম তাহলে আজ এই মুহূর্তে তোর জন্মে আমার শেষ দিন হতো। আমি নিজে তোর হাতে ছুরি দিয়ে বলতাম তুই আমাকে মেরে ফেল, তবুও রোদেলাকে ছাড়া একটা দিন বেঁচে থাকার কথা বলিস না। আমার খুব কষ্ট হচ্ছে শিয়াব, জানিস, বুকের বাতাসটায় খুব কষ্ট হচ্ছে। যখন আমি ভাবি রোদেলা ঘুম থেকে ওঠে আমাকে দেখবে আমি নেই, ও কি করবে? আমার অনেক কষ্ট হচ্ছে শিয়াব। একবার কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? দিয়ে দিই না রোদেলাকে। আমি অনেক অনেক ভালো রাখবো রোদেলাকে, আমার জীবন দিয়ে হলেও আমি ওকে ভালো রাখবো। তুই জানিস আমি ওকে ভালো রাখবো। পৃথিবীতে আমার চেয়ে বেশি ভালো ওকে কেউ রাখতে পারবে না, তুই এটাও জানিস। তুই ওকে আমাকে দিতে পারবি না, তোর সমাজ, তোর পরিবার, সব কিছুর কথা চিন্তা করে তুই আমাকে দিতে পারবি না। এর জন্য আমি তোকে দোষারোপ করবো না, শুধু এতটুকু চাইবো আমাকে ক্ষমা করে দে। আর যদি ক্ষমা করতে না পারিস তাহলে আমাদের বন্ধুত্বের কসম, আমি মরে গেলেও তুই আমার লাশ দেখবি না, আমার জানাজায় তুই শরীক হবি না, আমার খবরে তুই মাটি দিবি না। কারণ যাকে ক্ষমা করবি না তাকে লোক দেখানো বিদায় দিতে হবে না। এই দায় থেকে আমি মুক্তি দিলাম। তুই ভালো করেই জানিস, তুই যদি শুধু আমার রোদেলার বাবা হতি, তোর অনুমতি আমার প্রয়োজন ছিল না, কারণ রোদেলার উপর এখন সব থেকে বেশি অধিকার আমার। তুই মানিস আর না মানিস এটাই সত্যি, কিন্তু তুই তো শিয়াব, আমার বন্ধু, তোর অনুমতি ছাড়া তো আমি ঠিক মতো মরেও শান্তি পাবো না রে। পারলে আমাকে ক্ষমা করে দিস, আমার জীবনের শেষ একটা অপরাধ যা আমি তোর সাথে করেছি, যদি পারিস ক্ষমা করে দিস। আর যদি ক্ষমা করে দিস তাহলে রোদেলাকে আমাকে দিবি। রোদেলাকে ছাড়া কোনো ক্ষমা গ্রহণযোগ্য নয়। আমার শেষ ইচ্ছা বলতে পারিস তোর কাছে, যদি এই মুহূর্তে আমার মৃত্যু নির্ধারিত হয়, আমার শেষ ইচ্ছা হিসেবে আমি তোর কাছে রোদেলাকে চাইব। তুই তো কত মানুষকে কত কিছুই দান করিস, আমাকে দয়া করে রোদেলাকে ভিক্ষা দিয়ে দোস। আমার যা সহ্য হচ্ছে না, সবাইকে ছেড়ে যেতে আমার অনেক খারাপ লাগছে। আমার অবর্তমানে রোদেলা এবং আয়ান তোর কাছে আমার আমানত হিসেবে রইল। তুই আমাকে ক্ষমা না করিস, রোদেলাকে না দিস, কিন্তু রোদেলা এখন আমার আমানত তোর কাছে। ব্যাংকে ওদের নামে টাকা গচ্ছিত রেখে গেলাম,
মান্থলি ওরা সেখান থেকে টাকা পাবে। আমি চাই রোদেলা এবং আয়নের ভরণ পোষণের সমস্ত দায়িত্বটুকু আমার থাকুক। এতটুকুই কথা অন্তত রাখিস। আর হ্যাঁ, তোর আর আমার মধ্যে কি কথা হচ্ছে রোদেলা যেন কখনোই জানতে না পারে। আমি চাই না রোদেলা কখনো তোর প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাক। অল্প বয়স, ইমোশন অনেক বেশি, তোর আমার মতো এত চিন্তা ভাবনা করে কাজ করতে পারবে না। তাই যদি বুঝতে পারে তোর আমার মধ্যে ঝামেলার মূল কারণ ও, তাহলে রোদেলা ওটা সহ্য করতে পারবে না। আমাকে না পেয়ে যে কষ্টটা পাবে, এটাই কি ওর জন্য যথেষ্ট নয়? রোদেলা কোনো ভুল করেনি, ওর কোনো দোষ নেই। তাই আমি চাই না তুই রোদেলার উপর রাগ করিস। ভুলটা আমারই। আমার বোঝা উচিত ছিল, নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল, কিন্তু আমি যখন পারিনি এর শাস্তি রোদেলা কেন পাবে? আর হ্যাঁ, তুই বলছিলি না রোদেলা আমাকে ভুলে যাবে, এটা আমি মানি না। আমি বিশ্বাস করি রোদেলা আমাকে ভালোবাসে। আল্লাহ যদি রোদেলার মনে আমার জন্য পবিত্র ভালোবাসা গচ্ছিত না রাখেন, তাহলে আমি রোদেলার জন্য এত পাগল হয়ে যেতাম না। তুই চিন্তা কর, কত মেয়ে আমার জন্য পাগল ছিল, কখনো তাদের দিকে আমি ফিরে তাকাইনি। কিন্তু রোদেলাকে আমি মন থেকে সরাতে পারছি না। রোদেলা আমার হবে না, আমার জীবনে থাকবে না, এটা ভাবলেই আমার মনে হয় আমার হৃদয় স্পন্দন থেমে যায়। আমি কখনোই কারোর জন্য এমন অনুভব করিনি। তুই জানিস, পৃথিবীর সব মানুষ যে যাই বলুক, তুই জানিস রোদেলার জন্য আমার ভালোবাসা পবিত্র। কোনো কামনা বাসনা চোখে আমি রোদেলাকে দেখিনি। হয়তো পৃথিবীর কাউকে আমি ব্যাখ্যা দিতাম না, কিন্তু তুই তো শিহাব, তুই আমার বন্ধু, তোকে ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন। ভালো থাকিস তোরা সবাই, শিবরে আর তোর একটি সুন্দর দাম্পত্য জীবন হোক, এটাই আমার তোদের প্রতি কামনা। রোদেলা এবং আয়নের খেয়াল রাখিস। আমার অবর্তমানে পারলে ক্ষমা করে দিস। আল্লাহ হাফেজ, তোর অপরাধী আয়াস। এদিকে আয়াজকে বিদায় জানিয়ে আয়াজদের বাড়িতে আসতে আসতে 11:30 বেজে গেল। শিহাবের এসে দেখছে অবাক করা দৃশ্য। আয়ান ও রোদেলা এখনো আয়াজের রুমে ঘুমাচ্ছে। আয়াজের রুম আজ লক করে রেখে যায়নি, যেহেতু তারা দুজন ভিতরে আছে তাই খুলে রেখে গিয়েছে। ওদের ঘুমন্ত অবস্থায় দেখে সন্দেহ হচ্ছে শিহাবের। শিহাব প্রথম গিয়ে আয়ানকে ডাকলো। কিছুক্ষণ ডাকার পর ঘুম ভাঙলো আয়ানের। চোখ জ্বলতে জ্বলতে শিহাবকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পাপা কোথায়? শিহাবের বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো। তার মানে আয়ান না বলে চলে গেছে, এখন কি করবে? আসন্ন ঝড়ের আশঙ্কায় শিহাবের গলা শুকিয়ে গেল। আয়ান জানে না, তার মানে রোদেলাও জানে না। আয়াজ কি কোনোভাবে দুজনকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে গেছে? শুকনো ঢোক গিলছে বারবার। শিহাব এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখলো রোদেলার মাথায়। কিছুক্ষণ ডাকার পর চোখ খুললো রোদেলা। ঘুমের ঘরে চোখ না খুলে বলল, মুদ্দাসির সাহেব, আর একটু ঘুমোতে দিন। রোদেলার এহেন সম্বোধনে হক চকিয়ে গেল শিহাব। রোদেলাও জানে না যে আয়াত চলে গেছে। ওর সন্দেহ সত্যি, আয়াজ দুজনের কাছ থেকে বিদায় নিবে এই ভয় দুজনকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে চলে গেছে। মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ল শিহাব। কি জবাব দিবে আয়ানকে, কিভাবে সামলাবে রোদেলাকে? কলিজার পানি বারবার শুকিয়ে যাচ্ছে শিহাবের ভয়ে। রোদেলা ধীরে ধীরে চোখ খুলল। ঘুমে ঢুলতে ঢুলতে তাকালো শিহাবের দিকে, তারপর আয়ানের দিকে। মেয়েটা অনেকক্ষণ ঘুমিয়েছে, তারপরে ঘুমের রেশ কাটছে না। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, পাপা তুমি কখন এসেছো? মুদ্দাসির সাহেব কোথায়? কোথায় আঙ্কেল? পাপাকে তো দেখছি না যে। আয়ানের কেমন জানি ভয় ভয় করছে। তোমরা একটু স্বাভাবিক হও, তারপর আমি উত্তর দিচ্ছি। বাবা তুমি এত রাতে এখানে, কিছু কি হয়েছে? শিহাব কোনো উত্তর দিল না, হ্যাঁ না কিছুই বলল না। তাকিয়ে রইল মেয়েটার দিকে। এই তার সেই ছোট্ট মেয়েটি। কিভাবে পারলো মেয়েটি তার থেকে দ্বিগুণ বয়সের বিবাহিত ডিভোর্সি এত বড় এক ছেলের বাবার বন্ধু এরকম একটা লোককে ভালোবেসে ফেলতে? ভালোবাসা কি আদৌ বয়স মানে না? সত্যি কি মানে না? এতটা কি অবুঝ ছিল ওর মেয়ে? এই সম্পর্কের ভালো মন্দ কি মেয়েটা কখনো বুঝতে পারেনি? মা মরা মেয়ে তাই শাসন করেনি, কিন্তু ভালো মন্দ শিক্ষা তো দিয়েছিল শিহাব। কি করে ভুলে গেল, কিভাবে পারলো বাবার কাছ থেকে এত বড় একটা সত্যি গোপন করতে দিনের পর দিন? এখন যে মেয়েটা কষ্ট পাবে, এই কষ্ট বাবা হয়ে কিভাবে দেখবে শিহাব? আর আয়াজও যে কষ্টে ধীরে ধীরে ধুকে ধুকে মরে যাবে, এটাই বা কিভাবে মেনে নিবে শিহাব? শিহাব কিছুক্ষণ এভাবে তাকিয়ে মনে মনে ভাবলো, তারপর মুখ ফুটে বলল, মামুনি রিল্যাক্স, মনোযোগ দিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনো। কিন্তু রোদেলা মনোযোগ দিতে পারছে না। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ঘুমে ঢুলতে ঢুলতে এক পা আরেক পায়ের সাথে বাড়ি খাচ্ছে। তারপরও বলছে, মুদ্দাসির সাহেব কোথায়? ওনাকে দেখছি না যে। আয়ান ঝরঝরিয়ে কেঁদে ফেললো। কয়েকদিন ধরে ওর সন্দেহ হচ্ছিল বাবা কিছু লুকাচ্ছে, কিন্তু বাবার ফ্লাইট তো আরো 2 দিন পরে ছিল। তাহলে আজকে কিভাবে কোথায় চলে গেল বাবা? যাওয়ার আগে একবারও বলে গেল না, দেখা করে গেল না ছেলের সাথে? রোদেলা জানতো মুনতাসির সাহেব 2 দিন পর যাবে। আয়ানের সাথে প্ল্যান করেছিল কিছু না কিছু করে যাওয়া আটকে দেবে, কিন্তু এভাবে তার মুনতাসির সাহেব ফাঁকি দিয়ে কোথাও চলে যাবে, যাওয়ার আগে একটিবার দেখার সুযোগ দিবে না? মানতে পারছে না রোদেলা। চোখ দিয়ে পানি টিপ টিপ করে পড়ছে। বাবার সামনে এসে বাবাকে বলল, বাবা মুদ্দাসির সাহেব কি চলে গিয়েছে? শিহাব চুপ করে রইল, মেয়ের চোখের দিকে তাকিয়ে হ্যাঁ না কিছু বলতে পারছে না। মেয়েটা এই কয়দিনে এমন অদ্ভুতভাবে আয়াজের সাথে জড়িয়ে যাবে ভাবতে পারছে না শিহাব। শুকনো ঢোক গিলল কয়েকবার, তারপর কিছুক্ষণ পরে উত্তর দিল শিহাব, হ্যাঁ, চলে গিয়েছে।
আর আসবে না। আয়ানের সাথে সাথে বিছানায় বসে পড়ল, অঝোর ধারায় কাঁদতে লাগলো। অভিমান হচ্ছে বাবার উপর কেন একবার বলে গেল না। তোমার সাথে দেখা করে গিয়েছে, তুমি জানতে চলে যাবে মুদ্দাসির সাহেব? তোমাকে বলে গিয়েছে, তুমি আটকাওনি বাবা? একদমে কথাগুলো বলল রোদেলা। শিহাব রোদেলার প্রশ্নে হকচকিয়ে গেল। কি উত্তর দিবে মেয়েকে? কিভাবে বলবে ওই আয়াজকে জোর করে পাঠিয়ে দিয়েছে? চাইলে তো আয়াজকে আটকাতে পারতো, রেখে দিতে পারতো, কিন্তু শিহাব আটকায়নি, বরং যাওয়ার জন্য বাধ্য করেছে। শিহাব রোদেলার দু বাহু ধরে বলল। মামুনি, আমার কথা শোনো। রোদেলার সাথে সাথে বাবার দুই হাত সরিয়ে দিল। অবাক হয়ে গেল শিহাব রোদেলার রিয়াকশনে। এমন সময় রুমে ঢুকলো শিপ্রা। শিপ্রা জানতো এমন কিছুই হবে, তাই আজ চলে যাবার কথা শুনতে সাথে সাথে রোদেলার সাথে দেখা করতে এসেছিল। এসে শিহাবকে পাবে তা জানতো না। রোদেলা শিপ্রাকে ঢুকতে দেখে দরজার কাছে দৌড়ে গেল, শিপ্রাকে জড়িয়ে ধরে বলল। মামুনি চলে গেছে, লোকটা আমাকে রেখে চলে গেছে, না বলেই চলে গেছে মামুনি। শিহাব আবারও এক ধাপ অবাক হলো। শিপ্রা এখানে কি করে? শিপ্রা কি করে জানলো আয়াত চলে যাবে? ও ছাড়া তো কারো জানার কথা ছিল না। তবে কি শিপ্রা আগে থেকেই সব জানতো? রোদেলার ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। শিহাব চোখ তুলে তাকালো শিপ্রার দিকে। শিহাব শিপ্রার কাছাকাছি এসে জিজ্ঞাসা করলো ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে। তুমি কি আগে থেকে জানতে শিপ্রা? শিপ্রা কোনো ভনিতা না করে জবাব দিল। হ্যাঁ, আয়াজ আমাকে সব কিছু আগে বলেছিল এবং এটাও বলেছিল আজকেও তোমাকে সব কিছু জানাবে। তাহলে আমাকে জানাওনি কেন তুমি? শিপ্রা উত্তর দিল। কারণ এটি তোমাদের দুই বন্ধুর ব্যাপার। তুমি বলেছিলে তোমাদের দুই বন্ধুর মাঝখানে যেন আমি কোনো কথা না বলি। তাই বলে এত বড় একটা ব্যাপার তুমি আমাকে জানাবে না? তুমি আমার সহধর্মিণী, এটা নিশ্চয়ই ভুলে যাওনি। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল শিহাব। ভুলিনি, তাই তো তোমাদের দুজনের মধ্যেই ব্যাপারটা ছেড়ে দিয়েছি। যদি ভুলে যেতাম তাহলে আয়াজের পক্ষ হয়ে তোমার সাথে লড়তাম। রোদেলাকে সান্ত্বনা দিতে দিতে শিহাবের দিকে তাকিয়ে কথাটা বলল শিপ্রা। শিপ্রা, তুমি বুঝতে পারছো তুমি কি করছো? আয়াজ আর রোদেলা ওদের কি যায়? কিভাবে বললে তুমি? নিজের মেয়ে হলে এই কথা বলতে পারতে। হিতাহিত জ্ঞান হারিয়ে কথাটা বলে ফেললো শিহাব। রোদেলাকে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে শিপ্রা বলল। নিজের মেয়ে হলেও এই কথাটা বলতে পারতাম, কারণ রোদেলাকে আমি আমার নিজের মেয়ের মতোই জানি। তুমি তোমার মেয়েকে চেনো না শিহাব, যখন চিনবে তখন দেরি না হয়ে যায়। কাঁদো কাঁদো কণ্ঠে আফসোসের সুরে বলল শিপ্রা। এদিকে আয়ান এক নাগারে কেঁদেই চলেছে। হঠাৎ কি মনে করে যেন বালিশ টান দিতেই বালিশের নিচে একটা চিঠি পেল। চিঠিটা খুললো আয়ান। চিঠিটা এরূপ। আয়ান, আমার কলেজের বাচ্চা, চিঠিটি যখনই তুমি পড়বে তখন আমি আর বাংলাদেশে নেই। ঘুম থেকে উঠে যখন তুমি চিঠিটা পড়বে আমার উপরে অনেক রাগ হবে, অভিমান হবে। বাবা একটু অন্যায় করে ফেলেছে, তোমাকে না বলে চলে এসেছে। আমি জানি তুমি আমার উপরে অনেক রাগ করবে, কিন্তু তুমি তো আমার জান বাচ্চা, আমাকে ক্ষমা করে দিবে না? আমাকে ক্ষমা করে দিও বাবা। তুমি তো আমার বুদ্ধিমান ছেলে, নিশ্চয় তুমি বাবার কষ্টটা বুঝতে পারছিলে। বাবার কিছু কাজ বাকি ছিল, কিছু দায়িত্ব, কিছু বোঝাপড়া বাকি ছিল, যার জন্য একটু দূরে আসতে হয়েছে। সব সমস্যা যখন সমাধান হয়ে যাবে বাবা ওরে তোমাদের কাছে চলে আসবে। ততদিন তুমি একটু ভালো বাচ্চা হয়ে থাকে শোনা। আর শোনো, রোদেলাকে তোমার কাছে রেখে গেলাম। তোমার মায়ের যত্ন এখন থেকে তোমাকে নিতে হবে। তোমার বাবার অনুপস্থিতিতে রোদেলাকে তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম আমার আমানত হিসাবে। পারবে না রক্ষা করতে বাবা? এখন থেকে মায়ের সাথে থাকবে, নিজের গাড়ি করে স্কুলে যাবে, সারাক্ষণ তোমার অপেক্ষা করবে গাড়ি গাড়ি করে বাসায় ফিরবে, একা একা কোথাও যাবে না। শিয়াবদের বাসা থাকবে, মাঝে মধ্যে আমার পেয়ে তোমাদেরকে এই বাড়িতে নিয়ে আসবে। এখানেও একটু দেখে শুনে যেতে পারো, সমস্যা নেই, তবে সারাক্ষণ ওর সাথে থাকবে, কেমন? রোদেলা কাঁদবে, খুব কাঁদবে, তুমি সারাক্ষণ ওর সাথে থাকবে, ওকে ভালো রাখার চেষ্টা করবে। শিয়াবের সব কথা শুনবে, আর যখন যেটা প্রয়োজন তোমার প্রিয় আঙ্কেলকে বলবে, উনি সব অ্যারেঞ্জ করে দিবে। ব্যাংক থেকে টাকা প্রত্যেক মাসে তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। এটি ক্রেডিট কার্ড রেখে যাচ্ছি, আলমারিতে আছে, নিয়ে যাবে। ভালো থেকো আমার সোনা বাচ্চা, মায়ের যত্ন নিও, নিজের শরীরের যত্ন নিও। আর আমি তোমাকে ফোন করব, একটি সিম তোমাকে কিনে দিবে। মোবাইল আলমারিতে রেখে গিয়েছি, কেমন? বাবাকে এই শেষবারের মতো ক্ষমা করে দিও সোনা বাচ্চা। আই লাভ ইউ। বাবা তোমাকে অনেক মিস করবে। ইতি, তোমার অপরাধী বাবা, যে তোমাকে অনেক 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 ভালোবাসে। চিঠিটা পড়ে চোখের পানি মুছে রোদেলার দিকে তাকালো আয়ান। রোদেলা বিড়বিড় করে বলে যাচ্ছে। মামুনির লোকটা চলে গেল মামুনি, লোকটা আমায় না বলেই চলে গেল মামুনি। এই লোকটা পচা চলে গেল কেন এইভাবে? কই গেল সে? বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল রোদেলা। শিপ্রা শিহাবের নাম ধরে চিৎকার করে ডাকলো। শিহাব সদবিত হয়ে দৌড়ে এলো শিপ্রার কাছে, রোদেলাকে ধরতে। ততক্ষণে রোদেলার নিচে
পড়ে গিয়েছে। শিপ্রা রোদেলার মাথা নিজের কোলে রেখে কান্না করছে আর বলছে, ওঠো মামুনি, কি হয়েছে মামুনি, ওঠো। শিহাব তো জ্ঞান হারিয়ে ফেলেছো, তাড়াতাড়ি ডাক্তার কল করো। শিহাব কিছু বুঝে উঠতে পারছে না, মাথা চুল ধরে টানছে। রোদেলার এমন অবস্থা শিহাব আগে কখনো দেখেনি, তাই আসলে কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় আয়ান যেন হঠাৎ খুব ম্যাচিউরড হয়ে গেল, উঠে বলল, আমাদের ডক্টরকে কল করছি। আমার কাছে নাম্বার আছে, আমি এক্ষুনি কল করছি। বলতে বলতে আয়ান ডাক্তারকে কল করে বলল, আঙ্কেল দ্রুত আমাদের বাসায় আসুন, আমার মা অসুস্থ হয়ে গেছে। আয়ানের মুখে মা কথাটা শুনে শিহাব চট জলদি তাকালো আয়ানের দিকে। 10 মিনিটের মধ্যে ডাক্তার চলে আসলো। ডাক্তারের বাড়ি আয়াজদের বাড়ির কাছাকাছি, যেহেতু রাত ডক্টর বাসায় ছিল। প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে চলে আসলো। এসে দেখলো বাচ্চা মতো একটা মেয়ে শুয়ে আছে। ডক্টর আয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, পেশেন্ট কোথায়? তোমার মা কোথায়? আয়ান শিহাবের দিকে তাকালো, তাকিয়ে চোখ সরিয়ে ডাক্তারকে বলল, এইটাই আমার মা, উনি পেশেন্ট। প্লিজ তাড়াতাড়ি দেখুন, বলুন আমার মায়ের কি হয়েছে। ডক্টর মনে হয় বিষম খেলো, সাথে সাথে রোদেলার দিকে তাকালো। তারপরে ভাবলো আগে পেশেন্টের চিকিৎসা করা দরকার, তারপর জিজ্ঞাসা করবে ও কিভাবে ওর মা হয়। ডক্টর কিছুক্ষণ রোদেলাকে পর্যবেক্ষণ করে জানালো, প্যানিক অ্যাটাক হয়েছে। অত্যাধিক মানসিক চাপ হঠাৎ করে যা এই বয়সে ওর ব্রেন নিতে পারেনি, তাই এভাবে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আজ রাতটা ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠলে স্বাভাবিক হয়ে যাবে। তবে মানসিক চাপটা কেন, কিসের জন্য সেটা যেন কম থাকে, সেটার জন্য চেষ্টা করতে বলল। ডক্টর চলে গেল। শিহাব তাকিয়ে রইল আয়ানের দিকে। এমন নির্দ্বিধায় রোদেলাকে মা বলল, তার মানে কি ও সবসময় রোদেলাকে মা বলে ডাকে? রোদেলা মেনে নিয়েছে। শিপ্রা তাড়াতাড়ি পানি নিয়ে এসে শিহাবের সামনে ধরল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পানিটুকু খেয়ে নাও, ঠান্ডা হও প্লিজ, এমন অধৈর্য হইও না। শিহাব পানিটুকু খেয়ে শিপ্রার দিকে তাকালো, তারপর শিপ্রার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। বলতে থাকলো, আমি এখন কি করব শিপ্রা? আমার যে একল ওকল দুই কলি গেল, আমি এখন কি করব বলো? শিপ্রা শিহাবের মাথা বুকে চেপে ধরে সান্ত্বনা দিতে থাকলো, বলল, রোদেলার সকালে জ্ঞান ফিরে আসবে শিহাব, পাগলামি করো না, ঠিক হয়ে যাবে। নিজেকে শক্ত করো। তুমি যদি ভেঙে পড়ো রোদেলাকে সামলাবে কে? আর আয়ান বাবা দুপুরে এসে একবার খেয়েছিলে, তারপর তো সারাদিন রাতে ঘুমিয়ে কাটালে। কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো বাবা, বাবার উপর অভিমান করে থেকো না। আয়ানের উদ্দেশ্যে বলল শিপ্রা। আয়ান সাথে সাথে জবাব দিল, আমি মায়ের সাথে থাকবো এই ঘরে, প্লিজ আপনারা পাশের ঘরে ঘুমান। মার আমার প্রয়োজন এখন। ঘুম থেকে উঠে মা আমাকে খুঁজে, আমি জানি। শিপ্রার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়ান। শিহাব যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের দিকে। মাসুম ছেলেটা কি সহজ সুন্দর, আবদার ও মায়ের সাথে ঘুমাবে। শিহাব কেন কিছু বলতে পারছে না, কিন্তু ও তো এই সম্পর্ক মেনে নিবে না, কখনো নেবে না। তাহলে এই ছেলেকে কি জবাব দেবে শিহাব? ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো শিহাব। শিহাবকে মাথা নাড়িয়ে ইশারা করলো এখন কোনো কিছু বলতে না। চুপচাপ শিহাবের হাত ধরে বেরিয়ে গেল শিপ্রা। আয়ানকে রেখে গেল রোদেলার কাছে। আয়ান হেঁটে এসে রোদেলার মাথার কাছে বসলো, হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর কাঁদতে থাকলো। কিছু একটা মনে হতে আয়ান রোদেলার বালিশের নিচে হাত দিল, পেয়ে গেল একটা চিঠি। ওর মনে হয়েছিল যেহেতু বাবা ওর বালিশের নিচে একটা চিঠি লিখে গিয়েছে, হয়তো মায়ের জন্য রেখে গিয়েছে, তাই চিঠিটা হাতে নিল, কিন্তু খুললো না। ঠিক করলো যখন রোদেলার জ্ঞান ফিরবে তখন চিঠিটা ওর হাতে দিবে। রোদেলার শিয়রে বসে থাকতে থাকতে কখন সকাল হয়ে গেল আয়ান নিজেও জানে না। আয়ানের ঘুম ভাঙলো রোদেলার ডাকে। রোদেলা চোখ খুলে আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, আয়ান রোদেলাকে বলল, তোমার শরীর এখন কেমন লাগছে মা? ভালো লাগছে না? ডক্টর ডাকবো? রোদেলা অনেকক্ষণ আয়ানের মুখের দিকে তাকিয়ে রইল, চোখ দিয়ে 2 ফোঁটা জল হয়তো গড়িয়ে পড়ল। আয়ান হাত দিয়ে রোদেলা চোখের জল মুছে দিতে দিতে বলল, রাগ করো না মা, পাপা এলে ইচ্ছা মতো আমরা দুজন মিলে বকে দিব, কেমন? রোদেলা শুকনো দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়ানের দিকে, তারপর মুচকি হাসলো, হেসে বলল, কে তোমার বাবা? আমি তো তোমার বাবাকে চিনি না। আয়ান অবাক নয়নে তাকালো রোদেলার দিকে, বলল, মা আমি জানি তুমি রাগ করছো, কিন্তু তুমি পাপাকে চিনো না মানে? তোমার মুনতাসির সাহেব, তাকে তুমি চিনো না? রোদেলা আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে মুন্তাসির সাহেব? আমি কোনো মুন্তাসির সাহেবকে চিনি না। আয়ান অবাক হয়ে তাকিয়ে রইল রোদেলার দিকে। আয়ানের চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। রোদেলা আয়ানের চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি তোমাকে চিনি, তুমি আমার ছেলে। তুমি যদি চাও আমি সব সময় তোমার মা হয়ে থাকবো তোমার পাশে, কিন্তু আমি মুন্তাসির সাহেবকে চিনি না। সেই মুন্তাসির সাহেবকে চিনি না যে আমাকে ঘুমের মধ্যে রেখে
ফেলে চলে যেতে পারে। রোদেলা কিছুক্ষণ থেমে আবারও বলল। তাই আজকের পর থেকে মুন্তাসির সাহেবের কোনো কথা তুমি আমার কাছে বলবে না। চোখের পানি মুছে পকেটে হাত দেওয়া মাত্রই বলবে, বাবা তোমার জন্য একটা চিঠি। আয়ন কথাটা বলে শেষ করতে পারল না, রোদেলা তার আগেই বলল। আমি তোমার বাবাকে চিনি না, মনে থাকবে কেমন? বলেই রোদেলা দরজার দিকে হাঁটা শুরু করলো। আয়ান তাকিয়ে রইল রোদেলা যাওয়ার পানে। মনের ভিতরে কেমন একটা ভয় ভয় কাজ করছে। মা কি এতই রাগ করেছে যে পাপার সাথে আর কথা বলবে না? বুঝে উঠতে পারছে না আয়ান। ধীরে ধীরে আলমারির দিকে হেঁটে গেল আয়ান। আলমারি খুলে যথাস্থানে পেয়ে গেল মোবাইলটি, যেটি বাবা ওর জন্য কিনেছে। তারপর পকেটে হাত দিয়ে চিঠিটা বের করে মনে মনে বলল, তোমার সাথে মিলে যদি বাবাকে আমি নাকানি চুবানি খাওয়াতে পারি, তোমাকেও আমি ঠিকই পড়াতে পারবো মা। বলেই মুচকি হাসলো আয়ান। সকাল 9টা। শিহাব, শিপ্রা, রোদেলা, আয়ান ব্রেকফাস্ট টেবিলে। রোদেলা সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করছে। হাতে হাতে বাড়ির কেয়ারটেকাররা সব নাস্তা টেবিলে দিয়ে যাচ্ছে। শিহাব শুধু অবাক নয়নে অবলোকন করছে সবকিছু। একদিনে কেন যেন রোদেলাকে খুব বড় মনে হচ্ছে। মনে হচ্ছে এটা ওর সংসার এবং সংসারের সবকিছু সুন্দর করে বুঝে নিয়েছে। ঠিক এমন সময় আয়ান বলে উঠল, মা আমরা কি আজ নানা বাড়ি চলে যাব? রোদেলা কোনো জবাব দিবে তার আগে শিহাব চট করে আয়ানের দিকে তাকিয়ে বলল, কে তোমার নানা? কোনটা তোমার নানার বাড়ি? আয়ান বলল আমতা আমতা করে যে, আসলে আপনার বাড়ি, আপনি তো আমার নানা হন। বলেই মাথা নিচু করে ফেললো আয়ান। শিপ্রা কি মনে করে যেন ঠিক করে যেন ফিক করে হেসে দিল। শিহাব আয়ানকে কিছু বলবে তার আগে চোখ গরম করে তাকালো শিপ্রার দিকে। হাসার আর সময় পায় না, সিরিয়াস মোমেন্টে হাসতে হলো এই মহিলা। পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকালো আয়ানের দিকে, বলল, আমি তোমার নানা হই কিভাবে? আয়ান হালকা কেশে আমতা আমতা করে বলল, আমার মা বাবা আপনি, তাহলে তো আমার নানাই হন। শিহাব ভেবাচাকা খেয়ে গেল। এই পুচকে ছেলেটাকে সম্পর্ক শিখাচ্ছে। কথা তো এইটা না, কিভাবে নানা হলো? কথা হচ্ছে নানা কেন হলো? শিহাব কি মেনে নিয়েছে এই সম্পর্ক? তাহলে কেন নানা বলবে? ভাবনার মাঝে শিপ্রা বলে উঠল, চুপচাপ খাও না। কি বাচ্চাদের সাথে লেগেছো তুমি? ওর সাথে তোমার এখন ঝগড়া করার বয়স? শিহাব শিপ্রার দিকে তাকিয়ে বলল, আমি কখন ঝগড়া করলাম? আমি ওর কাছে জানতে চাচ্ছি আমি কিভাবে ওর নানা হই। আমি তো মেনে নিইনি কোনো কিছু। ঠিক এমন সময় রোদেলা বলে উঠল, ওকে আমি ছেলে বলে মেনেছি, এই জন্য তুমি ওর নানা হও। শিহাব গত রাতের ঘটনা এমন ভয় পেয়েছে যে রোদেলার সাথে এখন তর্ক বিতর্ক করতে চাচ্ছে না। তাই চুপচাপ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল এবং ভাবতে লাগলো, আয়ান যদি এখন থেকে ওকে নানা বলে ডাকে তাহলে ব্যাপারটা কেমন হবে। প্রায় সকাল 10টা। এমন সময় আয়াজের পিএস এসে হাজির। এসে আয়ানকে বলল, এই যে তোমার মিস, নিচে গাড়ি আছে, স্কুলে যেতে হবে। স্কুল থেকে ফিরে ডিরেক্ট কি রোদেলা ম্যামের বাসায় যাবে? এমন সময় শিহাব সিঁড়ি বেয়ে নামছিল। শিহাবকে দেখে পিএস বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আপনি এখানে? পরক্ষণে ভাবলো মেয়ে শ্বশুর বাড়ি, তাহলে থাকতেই পারে। দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি স্যার, ম্যাডামের বাড়ি, আপনি তো আসতেই পারেন। ছেলেটার কথা শুনে শিহাব রাগে চোখ গরম করে তাকালো, বলল, শাট আপ। কোনো ম্যাডামের বাড়ি? আমি এসেছি আমার বন্ধুর বাড়িতে। সাথে সাথে আয়াজের পিএস বলে উঠল, রোদেলা ম্যাডামের বাড়ি। আমি ওনার হাতে চাবি বুঝিয়ে দিতে এসেছি। স্যার বলে গিয়েছেন রোদেলা ম্যামের কাছে যেন চাবিটা ঠিকঠাক পৌঁছে দিই। বলা শেষ হতেই রোদেলাকে দেখে রোদেলার কাছে গিয়ে বলল, কেমন আছেন রোদেলা ম্যাম? রোদেলা জবাবে ছোট্ট করে বলল, ভালো, আপনি ভালো আছেন? আয়াজের পিএস বলল, ভালো আছি, চাবিটা নিয়ে এসেছি। বলেই চাবিটা এগিয়ে দিল রোদেলার দিকে। রোদেলা কিছু না বলে চুপচাপ চাবিটা হাতে নিল। শিহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে এবং হতাশায় দীর্ঘশ্বাস ফেলছে। কিভাবে সবকিছু ঠিক করবে শিহাব বুঝে উঠতে পারছে না। এদিকে রোদেলাকে দেখে মনে হচ্ছে ও সবকিছু মেনে নিয়েছে। তাই রোদেলাকে বোঝানো বা কন্ট্রোল করা শিহাবের জন্য কঠিন হবে। অপরদিকে আয়ান এখন থেকে নানার ডাক বলা শুরু করে দিয়েছে। আয়াজ ওকে এমন একটা সিচুয়েশনে ফেলে পালিয়ে গেল। রাগ হচ্ছে খুব আয়াজের উপর। রোদেলা চাবিটা হাতে নিয়ে পিএস এর উদ্দেশ্যে বলল, আমি কোচিংয়ে যাব, আয়ান স্কুলে যাবে, আপনি গাড়ি বের করতে বলুন। তারপর বাবার সামনে এসে বলল, বাবা আমরা স্কুল থেকে সরাসরি বাসায় যাব, তোমরা সরাসরি বাসায় চলে যাও, আমি আর আয়ান স্কুল শেষ করে বাসায় আসবো। বলে আয়ানকে নিয়ে নিচে গাড়ির দিকে চলে গেল রোদেলা। শিহাব আর কিছুই ভেবে উঠতে পারলো না। শিপ্রাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে গাড়িতে বসে আছে রোদেলা একা। আয়ান অন্য গাড়ি করে স্কুলে গিয়েছে। রোদেলা যাবে কোচিংয়ে। যাওয়ার আগে আয়াজ দুজনের জন্য দুটো গাড়ি নিয়েছিল। রোদেলা গাড়ির ব্যাক সিটে বসে অঝোরধারায় কাঁদছে।
মনে মনে মুনতাসির সাহেবকে বকাবকি করছে, কিভাবে পারলো লোকটা ওকে ঘুমের মধ্যে রেখে চলে যেতে। বিদায় নিয়ে যেতে পারতো, রোদেলা তো ওকে জোর করতো না। কেন লোকটা ওকে বিদায় না দিয়ে চলে গেল? কেন লোকটা মিথ্যা বলে চলে গেল? কেন লোকটা ওকে একটু জানিয়ে গেল না? রোদেলা আর কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে। যে মুনতাসির সাহেব রোদেলাকে না জানিয়ে চলে যেতে পারে, রোদেলাও কথা বলবে না এমন মুনতাসির সাহেবের সাথে। এতদিন রোদেলা ঘুরেছে, এখন মুনতাসির সাহেব ঘুরবে রোদেলার জন্য। ছোট্ট মনে বড় বড় কথা ভাবতে লাগলো রোদেলা। এদিকে রোদেলাকে গাড়িতে উঠিয়ে দিতে পিএস রবিনের মোবাইলে ফোন আসলো। রবিন মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখলো মুনতাসির চৌধুরী। আয়াজ নামটা সাথে সাথে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আয়াজ সালামের উত্তর নিল, তারপর বলল, ওদের খবর কি রবিন? জানিয়ে তো আমাকে। স্যার, মাত্রই ম্যামকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি। কোচিংয়ে যাবে। আয়ান স্কুলে গিয়েছে এবং আপনার বন্ধু শিয়াব স্যার এবং তার সহধর্মিনী সিপ্রা ম্যাডাম কিছুক্ষণ আগেই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। রবিন কিছুক্ষণ থেমে কি মনে করে যেন বলল, স্যার, ম্যামের চেহারা দেখে মনে হলো অসুস্থ। আয়ানের কাছ থেকে শুনলাম ডক্টর ডেকেছিল। কি হয়েছে আমি ডিটেলস জানি না, আপনি আয়ানের সাথে কথা বললে জানতে পারবেন। আমি সিম কিনে নিয়ে এসেছি এবং আয়ানকে দিয়েছি, ফোন করলেই পাবেন স্যার। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়লো। আয়াজ জানতো পরিস্থিতি অনেক ঘোলাটে হবে, রোদেলা রিয়াকশন কেমন হবে তা কিছুটা আন্দাজ করতে পারে। আয়াজ মেয়েটা উদ্ভট, কিছু করবে সেটাও জানে, কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা চায় না। তাই রবিনকে সব দিকে খেয়াল রাখতে বলে ফোন কেটে আয়ানকে ফোন দিল আয়াজ। দুটি রিং হওয়ার সাথে সাথে আয়ান ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করে গাল ফুলিয়ে বসে রইল আয়ান। আয়াজ জানে তার ছোট্ট ছেলেটি মনে কষ্ট পেয়েছে, অভিমান করেছে বাবার উপর, তাই ফোন ধরার সাথে সাথে বলল, আই এম সরি বাবা, আমাকে কি একটিবার ক্ষমা করে দেওয়া যায় না? এবার ফুপিয়ে কেঁদে উঠল আয়ান। কেঁদে কেঁদে বলল, আমাকে কেমন সাথে নিয়ে করে গেল না বাবা, আমাকে কেন একটিবার বলে গেল না? আয়াত চোখ দুটো বন্ধ করলো। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। অন্ধকার একটা রুমে বসে ছেলের সাথে কথা বলছে আয়াজ। মন যে তারও ভালো নেই, আনচান আনচান করছে খুব সবার জন্যে। শিয়াবের জন্য চিন্তা হচ্ছে অসুস্থ না হয়ে যায় ওর চিন্তা করতে করতে। রোদেলার জন্য বুকের ভিতর প্রতিনিয়ত ঝড় বয়ে যাচ্ছে, ছেলেটার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। আয়াত চোখ বন্ধ রেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবা তো একটু ভুল করেছিলাম, বাবাকে তার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। তাই যতদিন আমাকে ক্ষমা না করা হচ্ছে ততদিন তো আমি আসতে পারবো না। তুমি শিয়াবের কাছে থাকবে, মায়ের কাছে থাকবে, আর আমি তো আসি তোমার সাথে সব সময় যোগাযোগ রাখবো, কেমন? তারপর একটু থেমে আয়াজ বলল, রোদেলার কি হয়েছে? ডক্টর কেন কল করেছিল বাবা? আয়ান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যখন মা জানতে পারলো তুমি চলে গিয়েছো তখন জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে ডক্টর আঙ্কেলকে কল করছি। ডক্টর আঙ্কেল মাকে ঘুমের ইঞ্জেকশন দিছিল। পরের দিন সকালবেলা উঠে মা বলছে, কে মুনতাসির সাহেব? আমি কোনো মুনতাসির সাহেবকে চিনি না। যে মুনতাসির সাহেব আমাকে ঘুমের মধ্যে রেখে চলে যেতে পারে, এখন মুনতাসির সাহেবের আমার প্রয়োজন নেই। মা তোমাকে মনে রাখতে চায় না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল আয়ান। কিছুক্ষণ থেমে আয়ান আরো বলল, মায়ের চিঠি আমার কাছে আছে, আমি দিতে চেয়েছিলাম, মা বলেছে কোনো চিঠি চায় না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও মুনতাসির ঠোঁটে মুচকি হাসলো। মুনতাসির জানে তার ছোট্ট বউ এমন কোনো রিয়েকশনই দেখাবে। বড্ড রাগী স্বভাবের মেয়েটা, বুঝে না বুঝে রাগ করে। যখন জানতে পারবে ওর জন্যে কত ভালোবাসা নিয়ে একটা চিঠি লিখে রেখেছে, তখন তো মুনতাসিরের বুকে কান্না করে গঙ্গা যমুনা বইয়ে দিবে। ভালোবাসার কত আদুরে আবদার করবে, কত শত বায়না করবে, মুনতাসিরের বুক ভাসিয়ে মুনতাসিরকে কত দোষারোপ করবে। মুনতাসির সেদিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখনো কি আসবে সেদিন? কখনো কি এমন হবে জীবনে আবার রোদেলাকে বুকে নিয়ে একটু প্রশান্তির ঘুম দিতে পারবে আয়াজ? আর কি কখনো আয়াজের বুকে এলোমেলো চুল ছড়িয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থেকে আরেকটু শোয়ার বায়না করবে? আয়াজ বুকে হাত দিয়ে চাপা নিঃশ্বাস ছাড়লো। দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আয়াজের হাতে রোদেলার ছবি বুকে চেপে ধরলো। কাউকে কি কখনো দেখাতে পারবে ওর কান্না? পুরুষ মানুষের তো কাঁদতে হয় না কারো সামনে, কিন্তু কেউ কি বুঝবে আয়াজ কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মনে হচ্ছে মরে যাচ্ছে। রোদেলা কি বুঝবে রোদেলার জন্য কত ছটফট করছে আয়াজ, কত শত অশ্রু বিসর্জন দিচ্ছে আয়াজ? কিছুক্ষণ পর আয়াজ বলল, চিঠিটা তোমার কাছে যত্ন করে রেখে দিও বাবা, এটি তোমার মায়ের জন্য আমার আমানত হিসেবে তোমার কাছে রয়েছে। যেদিন মায়ের মনে হবে চিঠিটা পড়বে সেদিন দেখে দিয়ে দিবে, ঠিক আছে? আয়ান কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল। তুমি কখন আসবে বাবা? আয়াজ ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা আসতে একটু দেরি হবে বাবা, তুমি না আমার লক্ষ্মী বাচ্চা, আমার জান বাচ্চা, তোমাকে তো আমি নিয়ে আসতাম, শুধু তোমার মায়ের জন্য রেখে এসেছি।
আমরা দুজন যদি চলে আসতাম তাহলে রোদেলাকে কে সামলাতো বলো? তুমি তো পারবে শুধু তোমার মাকে সামলাতে, আর কেউ পারবে না। চোখের পানি মুছে আয়ান উত্তর দিল। আমি পারবো শুধু মাকে সামলাতে, কিন্তু চিন্তা করো না পাপা, আমি মাকে দেখে রাখবো। সারাক্ষণ মায়ের সাথে সাথে থাকবো। মায়ের মন খারাপ যেন খারাপ না হয়, সেদিকে খেয়াল রাখবো। তুমি নিজে খেয়াল রেখো পাপা। আয়াত ছেলের কাছ থেকে বিদায় নিয়ে ফোন কাটলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলো। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। কষ্ট কাউকে বোঝাতে পারছে না, কিন্তু একাকিত্বের এই জীবন কিভাবে পার করবে সেটিও বুঝতে পারছে না। আয়াত চতুর্দিকে যেন অন্ধকার দেখছে। বুকের ভেতর যে ঝড় বয়ে চলছে তার কোনো সুরাহা নেই। এই সিদ্ধান্ত নেওয়াটা যে খুবই দরকারি ছিল আয়াজ এবং শিহাবের জন্য, আয়াজ এবং রোদেলার জন্য। কেউ যেন বলতে না পারে রোদেলা ছোট ছিল, বুঝতে পারেনি, আয়াজ তার সুযোগ নিয়েছে। তাই আয়াজ চায় রোদেলা যাই করুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে করুক, কিন্তু আয়াজ এটাও জানে রোদেলা কখনো আয়াজকে ভুলতে পারবে না, আয়াজ কখনো ভুলতে দিবে না। রোদেলার জন্মই হয়েছে শুধু তার মুনতাসির সাহেবের জন্য, এটি স্বয়ং শিহাব বা রোদেলাও বদলাতে পারবে না, আয়াজ কখনো বদলাতে দিবে না। এদিকে রোদেলা গাড়ি থেকে নেমে কোচিংয়ে ঢোকার জন্য পা বাড়াতে হঠাৎ দেখা হলো সোহানের সাথে। গাজীপুরে যার সাথে দেখা হয়েছিল তার সাথে দেখা। হঠাৎ সোহান সামনে এসে বলল, হাই রোদেলা, কেমন আছো? রোদেলা হকচকিয়ে গেল, বলল, ভালো আছি, আপনি? ভালো। তা এখানে কি করে? এটা আমার কাজিংয়ের কোচিং সেন্টার। আমি মাঝে মধ্যেই এখানে আসি। ভালো হলো তোমার সাথে দেখা হয়ে। একদমে কথাগুলো বলল সোহান। এদিকে দূর থেকে গাড়ির ভিতর বসে একজন দৃশ্যগুলো দেখলো এবং সাথে সাথে মুঠোফোনটি হাতে নিয়ে ফোন লাগালো একটি নাম্বারে। একটি রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে কি বলল জানা গেল না, শুধু এই পাশ থেকে লোকটা ফোনে জানালো, স্যার, একজন লোকের সাথে ম্যাম কথা বলছে কোচিং সেন্টারের বাইরে। আপনাকে আমি সব ডিটেলস পাঠাবো। আমাকে হাফ অ্যান আওয়ার সময় দিন। বলেই ফোন কেটে দিল লোকটা। অন্ধকার ঘরে নিঃসঙ্গ রাতে নীরবতা যেন আজকে গিলে খাচ্ছে। একটা ছোট টেবিলের উপর ছড়ানো কিছু সিগারেটের প্যাকেট, লাইটার আর আধা খাওয়া কফির কাপ, সবকিছুতে একটা অবহেলার ছাপ। আয়াজ পাশে সোফায় হেলান দিয়ে বসে আছে। জানালার বাইরে রোম শহরের ঝলমলে আলো, কিন্তু তার চোখে তা কোনো অর্থ বহন করে না। রোদেলার চোখের কষ্ট, রোদেলার মুখের নীরবতা, সব মিলিয়ে তার ভেতরটা ভেঙে যাচ্ছে। আয়াজ একটা সিগারেট ধরায়। ধোয়ার কুয়াশা আড়ালে যেন নিজে অপরাধ বোধকে লুকাতে চায়। প্রতিটা টানের সাথে তার ভেতরে শূন্যতা আরো ভারী হয়ে ওঠে। এক একটা সিগারেট শেষ করে যেন এক একটা গ্লানির পর্দা নামায় মনে, কিন্তু কিছুতেই ভুলতে পারে না রোদেলার নিঃশব্দ কান্না। চোখে জমে থাকা অনর্গল না বলা কথা। চোখের সামনে ভেসে ওঠে রোদেলার মুখ, একটা অভিমানী স্তব্ধতা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। আয়াজ বুঝতে পারে ভালোবাসার দায়িত্বের মাঝখানে যে দোটানায় আয়াজ পড়েছে তা তার চারিপাশের মানুষদেরও ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আয়াজ আরেকটা সিগারেট ধরায়। এইবার আর কেবল নিজের কষ্ট নয়, রোদেলার কষ্টের ভারও যেন তার বুকের উপর চেপে বসে। সারা ঘর ধোঁয়ায় ভরে যায়, কিন্তু আয়াজের মনের অন্ধকার কিছুতেই কাটে না। ইতালির এই নিঃসঙ্গ রাত আয়াজের হৃদয়ের ভাঙচুরের সাক্ষী হয়ে রইল। বাংলাদেশ থেকে ফোন আসার পর থেকে আয়াজের ভেতরটা যেন এলোমেলো হয়ে গেছে। ফোনটা রাখার পরে সে চুপ করে জানালার ধারে বসে একটা সিগারেটে আগুন দিয়েছে, তারপর একটা শেষ না হতে আরেকটা ধরাচ্ছে। ওর নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া মিশে যাচ্ছে। ঘরের ভেতরটা ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে উঠছে, যেমনটা ওর মনের অবস্থাও এই মুহূর্তে। রোদেলাকে কথা বলতে দেখেছে সোহানের সাথে, সেই ছেলেটা যাকে দেখা মাত্র এর বুকের ভেতর কেমন একটা খুচখচে অনুভূতি তৈরি হয়। এই অনুভূতিটা ঈর্ষা, অভিমান, নাকি হারিয়ে ফেলার এক অজানা ভয়, আয়াজ নিজেও বুঝে উঠতে পারছে না। আধা ঘন্টা আগে যে ফোনটা এসেছিল তারপর থেকে আয়াজের ভিতরে বাইরে ঝড় বয়ে যাচ্ছে। ছেলেটা জানিয়েছিল সোহানের পরিচয়। সোহানের কথা শোনার পর থেকে অদ্ভুত অনুভব হচ্ছে। এমন সময় ইতালির অফিস থেকে কল আসলো, জরুরি একটা মিটিং পড়ে গেছে, এখনই যেতে হবে। আয়াজ ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, উঠে দাঁড়ালো। রেডি হয়ে অফিসে যেতে হবে, তাই আর সময় ব্যয় না করে অফিসের জন্য রেডি হতে লাগলো। এদিকে রোদেলার কোচিং টাইম শেষ। বাইরে বের হয়ে দেখলো গাড়ি দাঁড়িয়ে আছে। হঠাৎ এদিক ওদিক চোখ দিতে দেখলো ওর বান্ধবী মায়েরা আসছে। অনেকদিন ওর ফ্রেন্ডের সাথে যোগাযোগ নেই, তাই আজকে কোচিংয়ে আসার সময় ফোন দিয়ে ওকে এখানে আসতে বলেছে। দুজন আজকে থেকেই একই কোচিংয়ে পড়বে। রোদেলা ওকে বলেছে এই কোচিংয়ে ভর্তি হয়ে যেতে। মায়েরাও রোদেলার কথা শুনে এই কোচিংয়ে ভর্তি হয়ে গেছে। আজকে ক্লাস করেনি, কিন্তু আগামীকাল থেকে ক্লাস করবে। রোদেলাই কথা বলে রাজি করিয়েছে মায়েরাকে। প্রতিদিন ও গাড়ি দিয়ে পিক করবে এবং নামিয়ে দিবে, কারণ কোচিংয়ে আসার রাস্তায় মায়েরাদের বাড়ি পড়ে। মায়েরা কাছে আসতেই রোদেলা মায়েরাকে জড়িয়ে ধরলো। অনেকদিন ধরে দেখা নেই। পরীক্ষার দিনগুলোতে দেখা হয়েছে, মাঝখানে অনেকগুলো দিন দেখা হয়নি, একসাথে ঘোরা হয়নি, ফুচকা খাওয়া হয়নি, কত কথা জমে আছে পেটে, সেগুলো শেয়ার করা হয়নি। তাই আবেগে আপ্লুত হয়ে গেল দুজনেই। রে, পরীক্ষার পর আর তো দেখাই করলি না, এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? জানতে চাইলো মায়েরা। থাম থাম বলছি।
যেদিন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল সেদিন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই জন্যই তাড়াহুড়ো করে বের হয়ে যেতে হয়েছে। এখন তো অনেক সময় আমরা প্রতিদিনই ঘুরবো। খুশির কথা বললেও হাসি নেই রোদেলার মুখে। মায়েরা রোদেলার মুখের দিকে তাকালো। কিছু হয়েছে? আমার কাছে কিছু গোপন করছিস? এমন লাগছে কেন তোর মুখটা? জানতে চাইলো মায়েরা। রোদেলা চোখ তুলে তাকালো গাড়ির দিকে, তারপর দৌড়ে গিয়ে গাড়ি ড্রাইভারকে বলল আধা ঘন্টা ওয়েট করতে, ওর একটু কাজ আছে। গাড়ি ড্রাইভার ওর আদেশ মেনে চুপচাপ গাড়িতে বসে রইল। তারপর রোদেলা মায়েরাকে নিয়ে পাশে একটা কফি শপে বসলো। তারপর একেবারে প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কথা খুলে বলল মায়েরাকে। মায়েরা শুনে অবাক হয়ে গেল। এত কিছু ঘটে গিয়েছে রোদেলার সাথে, আরও জানতে পারিনি। কিছুক্ষণ পর মায়েরা রোদেলাকে একটা চাপড় মেরে বলল, আর যাই হোক রোদেলা, আয়েশ দুলাভাই কিন্তু সে লেভেলের হ্যান্ডসাম। রোদেলা অবাক হয়ে তাকালো বান্ধবীর দিকে, তারপর বলল, আমি এত কিছু বললাম আর তোর চোখ শুধু গিয়ে ঠেকলো ওনার হ্যান্ডসামের দিকে। হ্যান্ডসামকে হ্যান্ডসাম বলবো না তো কি বলবো? আমি ভাবছি তুই এত ছোট, কিভাবে কন্ট্রোল করবি তুই লোকটাকে? আর লোকটার যে হ্যান্ডসাম, অফিসে না জানি কত সুন্দরী সেক্রেটারি ওনার পিছনে ঘুরে। কথাটা শুনে রোদেলার বুকটা মোচড় দিয়ে উঠল। আগে তো তাও বাংলাদেশে ছিল, হুটহাট রোদেলা অফিসে চলে যেত, চাইলে যে কোনো সেক্রেটারিকে চেঞ্জ করে দিতে পারতো, কিন্তু এখন তো উনি ইতালিতে আছে, এখন কিভাবে চেঞ্জ করবে? আর ইটালির সেক্রেটারি এর পা তো মিনি স্কার্ট পরে ঘুরে। পরক্ষণে আবার মনে পড়ে গেল তো মুনতাসির সাহেবের সাথে আর কথা বলবে না। মুনতাসির সাহেব তো ওকে একা ফেলে রেখে চলে গিয়েছে, ও কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে। তাই বান্ধবীর উদ্দেশ্যে বলল, আমার কি, যা খুশি তাই করুক, আমি তার ওনার সাথে কথা বলবো না, মাফও করবো না তাকে। মায়েরা মুখ ভেঙচি কেটে বলল, তোর ভাব, ঠিকই আবার কথা বলবি দুলাভাইয়ের সাথে। দুলাভাইকে ছাড়া তুই থাকতেই পারবি না। আর শোন, চিঠিটা যদি তুই না পড়িস তাহলে আমাকে দিয়ে দে। আমি জীবনে কোনো দিন প্রেমপত্র পড়িনি, আমি দুলাভাইয়ের প্রেমপত্র পড়বো। তোর যদি দুলাভাইকে না লাগে আমাকে দিয়ে দে। বলেই চোখ টিপল মায়েরা। এদিকে শিহাব ও শিপ্রা রুমে বসে চা খাচ্ছিল। আয়াস আর রোদেলার ব্যাপারটা একবার ভাবলে হয় না? তুমিও জানো আয়াস কতটা ভালোবাসে রোদেলাকে, তাহলে কেন মেনে নিচ্ছ না সিহা? শুধু ভালোবাসলেই হয় না, লোকলজ্জা সামাজিকতা বলেও একটা কথা আছে। আমি রোদেলার বাবা হিসেবে রোদেলাকে এমন একজনের হাতে তুলে দিয়েছি, সমাজটা কখনো মেনে নিবে না। 10টি কথা বলবে, সরাবে না আমার মেয়েকে। তখন যদি রোদেলা সমাজের মানুষের কথা সহ্য করতে না পেরে আয়াজকে ছেড়ে দেয়, আয়ানকে অস্বীকার করে, তখন ওদের কিভাবে ভেবে দেখেছো? তোমার কি মনে হয় আমি স্বার্থপরের মতো শুধু রোদেলার কথাই ভাবছি, আয়ান বা আয়াজের কথা ভাবছি না? আজ আয়াজ যা সহ্য করতে পারবে, আজ থেকে 4-5 বছর পর কি আয়াজের সেই সহ্য ক্ষমতা থাকবে? আর আয়ান আজ খুশি খুশি রোদেলাকে মা হিসেবে মেনে নিয়েছে। আজ থেকে 5 বছর বা 10 বছর পর রোদেলাকে সৎ মা বলে ধিক্কার দিবে না, তার কি গ্যারান্টি তুমি দিতে পারবে? শিপ্রা শিহাবের সব কথাই বুঝলো, কিন্তু বলল, আয়াস কখনোই রোদেলাকে ছাড়বে না বা ছেড়ে যেতে দিবে না। হ্যাঁ, হয়তো 5-10 বছর পর রোদেলা ওকে ফেলে চলে যাবে, এটা সহ্য করতে পারবে না আয়াস, কিন্তু রোদেলা সেই রকম মেয়ে না। রোদেলা আয়াসকে মন থেকে মেনে নিয়েছে, বরং তোমার মেয়ে আগে মেনে নিয়েছে আয়াসকে। আয়াস তো ওকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছিল, আমি না করেছিলাম, কারণ রোদেলার কী প্রতিক্রিয়া হবে তা আমার জানা ছিল। রোদেলা আয়াসের এই সিদ্ধান্ত মেনে নিতে পারতো না, যা এখন মেনে নেয়নি। কিন্তু রোদেলা আজ সকাল থেকেই নর্মাল বিহেভিয়ার করছে, হয়তো কিছুদিন পর মনেও রাখবে না আয়াজকে। শিপ্রা শিহাবের দিকে তাকিয়ে বলল, আবারও ভুল ভাবছো, আবারও তুমি রোদেলাকে চিনতে ভুল করছো শিহাব। ইতালির নিজস্ব অফিসে কেবিনে বসে আছে আয়াজ। রুমে নক করে প্রবেশ করলো আবুল কালাম। পিতার সমতুল্য বয়সে, তাই আয়াজ তাকে যথেষ্ট সম্মান দেয়, কখনোই সেক্রেটারি হিসেবে ট্রিট করে না, আঙ্কেল বলেই ডাকে। আবুল কালাম ভেতরে ঢুকতে আয়াজ চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, আঙ্কেল ভেতরে আসুন। আপনার শরীর এখন কেমন আছে? সব কিছু ঠিক আছে তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।